আচ্ছা, আজকে যেটা হবে সেটা হচ্ছে হিউম্যান জেনেটিক্স। জেনেটিক্স একটা মানে মেন্ডেলের যে মেন্ডেল যে সূত্রগুলো দিয়েছিলেন, যে স্বাধীন বিন্যাসের সূত্র, বা যেটা মানে মেন্ডেল যেগুলো দিয়েছিলেন এক সংকর জনন দ্বিসংকর জননের, যে তার থেকে যে কনক্লুশন গুলো ড্র করেছিলেন, সেগুলো আমরা দেখেছি। তো সেখানে একটা ইনহেরিটেন্সের ব্যাপার কিন্তু আছে। সেখানে ইনহেরিটেন্সটা গুরুত্বপূর্ণ জায়গা একটা পেয়েছে। কিভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রেডস গুলো যায়, এবং সেটা প্যারেন্টাল জেনারেশন থেকে মানে অফস্প্রিং জেনারেশন বা F1 জেনারেশন বা তারপরে F2 জেনারেশন, তার যে যাওয়াটা সেটা কিভাবে হয় সেটা আমরা দেখেছি। প্যাটার্নস অফ ইনহেরিটেন্স সেটাকে বলছে। তো সেটা লক্ষ্য করা গেছে। কিন্তু এবার জেনেটিক্সটা সেখানে কিভাবে ইম্পর্টেন্স আসছে, সেখানে আমরা সিনথেসিস থিওরি দেখেছি। আবার যে সিনথেসিস থিওরিতে বলছে যে বিভিন্ন রকম জেনেটিক ড্রিফট, তারপরে ন্যাচারাল সিলেকশন, এইগুলো তো হচ্ছে বিভিন্ন প্রসেস। সেই প্রসেসের পরেও একটা জেনেটিক চেঞ্জেস, জেনেটিক মেটেরিয়ালের চেঞ্জেস হচ্ছে বলেই কিন্তু আলটিমেটলি এইগুলো হচ্ছে, যেটা ইভলিউশনের পথে আমাদের নিয়ে যাচ্ছে। তো জেনেটিক্সটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সেখানে। তো এইবার আমরা ফোকাস করব অনলি জেনেটিক্সে। মানে জেনেটিক্সটা কি, জেনেটিক্সের মধ্যে দিয়ে কিভাবে ব্যাপারগুলো ঘটছে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে এই যে ট্রেডস গুলো যাচ্ছে কিভাবে যাচ্ছে, সেই সেই ব্যাপারটা দেখবো। তো এইবার জেনেটিক্স সেই কথাটার মানে কি দাঁড়াচ্ছে, মানে সেটা কি? জেনেটিক্স মানে হচ্ছে জিন নিয়ে স্টাডি করা হচ্ছে, সেটাই হচ্ছে, বা যে যে ব্রাঞ্চে জিন নিয়ে স্টাডি করা হয়, বা স্টাডি অফ ইনহেরিটেন্স যেটাকে যদি বলি, সেইটা নিয়ে ডিল করা হয়, সেইটাই হচ্ছে জেনেটিক্স। তো জিন গ্রিক ওয়ার্ড যেটা একটা, সেইটার অর্থটা কি হচ্ছে, সেইটা অর্থটা হচ্ছে বিকামিং সামথিং অর গ্রো, যেটা গ্রো করা এবং কিছু একটা হওয়া, সেটাই হচ্ছে জেনেটিক্স। তো এরপর যেটা দাঁড়াচ্ছে, তো এটা কি কি করে, মানে এটার ফাংশনটা কোথায়, এটা কাজটা কি? এটা কাজটা হচ্ছে ট্রান্সমিট করা। কি ট্রান্সমিট করা? এই যে ট্রেড গুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেইগুলো কি নেক্সট জেনারেশনে পাঠানো। একটা জেনারেশনে আছে, তারপরে জেনারেশনে সেই জিনিসগুলোকে পাঠানো, এবং সেইটাই কিন্তু মূলত এর কাজ। তো এইটা হচ্ছে জিনের কাজ। তা এরপর যেটা দাঁড়াচ্ছে যে এর একটা ইতিহাস আছে, মানে মানে এই যে জেনেটিক্স এর যে ইতিহাসটা, এটা খুব বেশি দিনের যে ইতিহাস তা না, কারণ আমরা আগেই দেখেছি যখন আমরা থিওরিজ অফ ইভলিউশন পড়ছিলাম, সেখানে ডারউইনিজম পড়ছি, আমরা ল্যামার্কিজম পড়ছি, সেইখানে কিন্তু জেনেটিক্স বা জিনের বা জেনেটিক মেটেরিয়ালের কিন্তু খুব একটা আমরা দেখতে পাইনি, মানে খুব একটা প্রাধান্য দেখতে পাইনি, বা তার যে কনসেপশনটা, মানে জিনের কনসেপশনটা, সেইটা কিন্তু তখন ছিল না। তো এটা অনেকটাই নিউ বলা যেতে পারে। তো মেন্ডেলের থ্রু বলা যেতে পারে হাত ধরে অনেকটাই এসছে, কারণ প্যাটার্নস অফ ইনহেরিটেন্স নিয়ে কিন্তু মেন্ডেলই মূলত কাজ করেছে। তোমার সেটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হতে পারে, তারপরে তোমার ওই কি বলবো, আর একটা যে যেটা এক সংকর জনন থেকে একটা যেটা ড্র করলেন, সেই যে সূত্রটা, সেটা হতে পারে। তো এগুলো হতে পারে, মানে এইগুলো আইডিয়াটা তিনি ইনিশিয়েট করেছিলেন, তারপরে আস্তে আস্তে এটা আরো ইমপ্রুভ করছে, আর দিন যত যাবে আরো ইমপ্রুভ করবে। মানে এটা একটা খুব খুব প্রমিসিং একটা জায়গা আর কি, জেনেটিক্সটা। তো এইবার জিনটা কি? মূলত জিনটা হচ্ছে ভেহিকেল, যে ভেহিকেলটায় আমাদের বিভিন্ন যে ট্রেটস গুলো আমরা আমাদের পূর্বজদের থেকে পাই, সেইগুলো আমাদের মধ্যে আসে, জিনই সেটা বয়ে আনে। সেটা বয়ে আনে, তো মানে ক্রোমোজোমের এখানে একটা ব্যাপার আছে। ক্রোমোজোম, আচ্ছা ক্রোমোজোম কি জানো? ক্রোমোজোম জিনিসটা কি?
এটা জিনের ধারক and বাহক। হ্যাঁ, মানে জিনের সেটা সেটা কি করে, সেটা আমাদের যে ট্রেডস গুলো বা সমস্ত কিছুগুলো সেটা বয়ে আনার দায়িত্ব কিন্তু ক্রোমোজোমেরও বর্তায় আর কি। মানে সেইগুলো ক্রোমোজোমে লোকেটেড হয় আর কি। মানে হেরিডিটির যে যেটা কন্ট্রোল করে সেই জিন আমাদের ভেহিকেল মূলত, সেটা লোকেটেড কোথায় থাকছে কোথায় সেটা কিন্তু ক্রোমোজোমেই থাকছে, ঠিক আছে। তো ক্রোমোজোমও হেরিডিটি ভেহিকেল বলছে খানিকটা, যেহেতু ক্রোমোজোমে ওটা থাকে আর কি, কিন্তু জিনই মূলত মানে বহন কার্যটা জিনই করে, জিনই কিন্তু মূলত বয়ে আনে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। তো এবার বায়ো কেমিক্যাল বা বায়োফিজিক্যাল মেথডের স্টাডি যেটা, সে মানে সেইটা কি করে, এরা কি করে জিনের নেচারটাকে বোঝবার চেষ্টা করে, যে তার কেমিক্যাল কম্পাউন্ডস গুলো কি আছে বা তার ফিজিক্যাল কি বলবো ফিচার্স গুলো কি আছে, সেইগুলো স্টাডি করার কিন্তু একটা নতুন ব্রাঞ্চ শুরু হয় 1930 থেকে, যে মানে অ্যাপ্লাইড ব্রাঞ্চ বলা যেতে পারে। সেইটা হচ্ছে বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল মেথডস, সেটা একটা ব্রাঞ্চ হিসেবে ইন্ট্রোডিউসড হয়ে যায়। সেটা স্পেসিফিক্যালি মলিকুলার বায়োলজি হিসেবে ইন্ট্রোডিউসড হয়, যে মলিকুলার বায়োলজি যে সাবজেক্ট আছে সেখানে এই ধরনের স্টাডিগুলো কিন্তু করা হয়, যে জিনের নেচার বোঝার জন্য বা জিনের ফিজিক্যাল অ্যাট্রিবিউটস বা জিনের কেমিক্যাল কম্পাউন্ডস সেগুলোকে সম্পর্কে ধারণা করার জন্য একটা ডিফারেন্ট সাবজেক্টই গঠন হয়ে গেছে আর কি। সেটা 1930 থেকে, আমরা সময়টা বুঝতেই পারছো যে খুব একটা পেছনের কিন্তু নয়, 90s এর আর কি সময় থেকে মোটামুটি এই জিন কনসেপ্টটা ইন্ট্রোডিউসড হয়েছে। তার আগে কিন্তু এই সম্পর্কে কোনো কনসেপশন সেই অর্থে কিন্তু ছিল না। এরপর যেটা, যে ব্রাঞ্চেস অফ হিউম্যান জেনেটিক্স। তো যখন তোমাদের প্রশ্ন আসবে যে স্কোপ অফ হিউম্যান জেনেটিক্স, যখন স্কোপ আসে না কোনো জায়গায়, তখন কিন্তু স্কোপ বলতে তাদের ব্রাঞ্চেসই কিন্তু মূলত লিখতে হয়, কারণ সেইগুলোই হচ্ছে তার সেই পার্টিকুলার ডিসিপ্লিনটা স্কোপ থাকে। তো এখানেও যখন তোমাদের হিউম্যান জেনেটিক্স এর স্কোপ বলে কোয়েশ্চেন আসবে, তখন তোমরা কিন্তু এই ব্রাঞ্চগুলোর কথা মেনশন করবে বা এইগুলোর কথাই তোমাদের ডিটেলে লিখতে হবে। তো এই জেনেটিক্স এর মধ্যে কি কি ব্রাঞ্চেস আছে, একটা হচ্ছে মেডিকেল জেনেটিক্স আছে। মেডিকেল জেনেটিক্স এ কি ধরনের পড়াশোনা করা হয়, সেগুলো করা হয় বিভিন্ন রকম যে জেনেটিক্স রিলেটেড, যে হিউম্যান জেনেটিক্স এখানে আমরা পড়ছি, আমরা কিন্তু অন্য কিছু জেনেটিক্স পড়ছি না, হিউম্যান জেনেটিক্স, কারণ এটা অ্যানথ্রোপোলজি, সবই অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভে আমরা পড়াশোনাটা করছি। তো হিউম্যান জেনেটিক্স রিলেটেড বা হিউম্যান যে রিলেটেড যে ডিজিজ গুলো হয়, যেগুলো হেরিডিটির সাথে রিলেটেড, মানে জিন মানেই বুঝতে পারছো সেই হেরিডিটি ট্রেট গুলো আমরা বহন করে আনছে সে, এবং যখন সে বহন করেই আনছে, তার মানে যখন বহন করে আনতে গিয়ে মানে বিভিন্ন ডিজিজ গুলো তারা বহন করে আনছে। আমার বাবা মায়ের যদি ব্লাড সুগার ব্লাড প্রেশার থাকে, সেগুলো অনেক সময় কিন্তু আমাদের মধ্যে চলে আসে। তো চলে আসার কারণটা কিন্তু জিন অনেকখানি দায়ী, অন্য কারণেও হতে পারে, কিন্তু জিন মূলত দায়ী। তো সেই যে নেচারটা, যে কোন ডিজিজটা আমাদের মধ্যে আসবে বা কোনটা আসবে না, সেটা কিছু নেচার অফ অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল আর ডেভেলপমেন্টাল যে অ্যাবনর্মালিটিস গুলো হয়ে থাকে একটা ডিজিজ আসার জন্য, সেই ধরনের স্টাডি গুলো যে ব্রাঞ্চে করা হয় এবং শুধু করা হয়, সেইটাই হচ্ছে মেডিকেল জেনেটিক্স, মানে মেডিকেল পোর্শনটা আর কি দেখছে আর কি জিনের। তো সেইটা হচ্ছে মেডিকেল জেনেটিক্স। এখানেও কিন্তু ওই কি বলবো মল বায়োলজি মানে মলিকুলার বায়োলজি যেটা, সেইটার একটা কিন্তু প্রভাব রয়েছে, সেইটা দিয়ে কিন্তু অনেকটা এখানে স্টাডি করা হয়। মেডিকেল জেনেটিক্সও বলে অনেকে, আবার ক্লিনিক্যাল জেনেটিক্সও বলা হয় এই ব্রাঞ্চটাকে পার্টিকুলার। তো এর মূল কাজ হচ্ছে ওটাই স্টাডি করা, যে কি কি ডিজিজ আসতে পারে বা প্যাটার্নস অফ ডিজিজ, আর তার এফেক্টস কি কি হতে পারে, ফিচার্স কি কি হতে পারে, সেইটা মূলত এখানে করা হয় আর কি। তো এটা ক্লিনিক্যাল সায়েন্স আর মেডিকেল সায়েন্সের মধ্যে অনেকটা পড়ে, কিন্তু এটা মূলত জেনেটিক্স এরই ব্রাঞ্চ, হার্ডকোর জেনেটিক্স এরই ব্রাঞ্চ, সেটা হচ্ছে মেডিকেল জেনেটিক্স। নেক্সট যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল জেনেটিক্স। এখানে বিভিন্ন রকম যে ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস গুলো, যেগুলোকে জিন কে
মানে আমাদের বিভিন্ন যে ট্রেডস গুলো আসে জিনের জন্য, এই যে যেটা বললাম যে ব্লাড সুগার, পালস রেট, বেসাল মেটাবলিক রেট, এই যে ফিজিওলজিক্যাল মানে যে পরিবর্তনগুলো বা যে কি বলবো উপসর্গগুলো দেখতে পাওয়া যায়, সেইগুলোর জন্য কোন কোন জিন সেগুলোকে ইনফ্লুয়েন্স করে, কিভাবে ওয়ার্ক করে পুরো ব্যাপারটা, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে আসার ব্যাপারটা, এবং এছাড়াও বিভিন্ন যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো জিনকে ইনফ্লুয়েন্স করে, সেই যে আলোচনাগুলো যে ব্রাঞ্চে হয় সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল জেনেটিক্স। তারপর হচ্ছে বায়োকেমিক্যাল জেনেটিক্স। বায়োকেমিক্যাল জেনেটিক্স যেটা হচ্ছে জিনসের যে কেমিক্যাল কম্পাউন্ডস, জিন ইটসেলফ আ বায়ো কম্পাউন্ড, মানে বায়োলজিক্যাল কম্পাউন্ড। তো তারপরেও তার মধ্যে যে কেমিক্যাল কম্পাউন্ডস গুলো আছে, তাদের যে ইন্টারঅ্যাকশনস গুলো হয় আদার সেলুলার কন্টেন্টের সাথে, এবং ইন্টারঅ্যাকশনের পরে যে অ্যাকশনস গুলো হয়, যেগুলো অনেকটা বায়োকেমিস্ট্রির পার্ট। একটু আগেই যেটা বললাম যে মলিকুলার বায়োলজি, তার মধ্যে কিন্তু বায়োকেমিস্ট্রিটাও ইম্পর্টেন্ট। তো বায়োকেমিস্ট্রিটাও এখানে অনেকটা বেশি ইনভলভড সেখানে, কারণ জিন একটা কেমিক্যাল কম্পাউন্ড, মানে কিছু কেমিক্যাল কম্পোজিশনস দিয়েই তৈরি। তো এটা স্টাডি করতে গেলে আমাদের বায়োকেমিক্যাল নলেজটা খুব জরুরি আর কি। তো এখানে পার্টিকুলার ওই সাইডটাকে নিয়েই আর কি স্টাডি করা হয়। তো সেই জন্য এটা হচ্ছে আলাদা করে একটা ব্রাঞ্চই রাখা হয়েছে যেটা জেনেটিক্সে, সেটা হচ্ছে বায়োকেমিক্যাল জেনেটিক্স। আচ্ছা, এরপর আসছে জেনেটিক এপিডেমিওলজি। তো এখানে যেটা হচ্ছে, এখানে বিভিন্ন রকম ফেনোটিপিক যে ফিচার্স গুলো আসে, একটা জিন অন্য জিন যে মানে যে ট্রেডস গুলো ইনহেরিট করে আরেকটা জেনারেশনে নিয়ে আসে, সেই নিয়ে আসার সময় তার যে কি বলবো যে ফেনোটিপিক ফিচার্স, মানে ফেনোটাইপ বলতে কি বোঝো কি, মানে ফেনোটাইপ জিনিসটা কি? বাহ্যিক বাইরে। বাহ্যিক, হ্যাঁ, একদম একদম। তো এই একটা জিনের প্রভাবে যে বাহ্যিক যে পরিবর্তনগুলো আসে না, সেই পরিবর্তনগুলো এবং ভেরিয়েশনস গুলো যেগুলো আসে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, সেই সেই জায়গাটা, সেই যে স্টাডি করার যে জায়গা, সেই এখানে কি হয়, ফেনোটিপিক্স যে ফিচার্স গুলো সেগুলো ইউজুয়ালি মাল্টিফ্যাক্টরিয়াল হয়, ওর কোয়ান্টিটেটিভ ইন নেচার হয় আর কি। মানে এই কোয়ান্টিটিভ ক্যারেক্টার বা মাল্টিফ্যাক্টোরিয়াল ক্যারেক্টার, এটা একটু পরে আমরা বুঝবো যে জিনিসটা কি হয়, সেটা বলছি। তো কিন্তু এটা অ্যাপারেন্টলি বোঝো যে এটা ফেনোটিপিক ক্যারেক্টার হয় আর কি। তো এটা পপুলেশন স্টাডি হয় বেসিক্যালি। তো ফেনোটিপিক ক্যারেক্টারের যে পপুলেশনের মধ্যে একটা হিউজ ফেনোটিপিক চেঞ্জেস বা তাদের কিছু ট্রেডস পার্টিকুলার, সেইগুলো যে ব্রাঞ্চে স্টাডি করা হয়, সেটাই হচ্ছে জেনেটিক এপিডেমিওলজি। ঠিক আছে, তার মধ্যে ধরো ওই হার্ট ডিজিজ থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, তো এইগুলো মূলত থাকে আর কি, এই ডিজিজ গুলো ক্যারেক্টার, এগুলো আর এক একটা। তো এরপর যেটা আসবো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল জেনেটিক্স। স্ট্যাটিস্টিক্যাল জেনেটিক্সে যেটা হয় যে স্ট্যাটিস্টিক্যাল যেগুলো টেকনিক্স গুলো অ্যাপ্লাই করে জেনেটিক্স কে স্টাডি করা হয় আর কি। স্ট্যাটিস্টিক্স টু ইটসেলফ একটা নিজের ডিসিপ্লিন। তারপর তাদের কিছু মেথডোলজিস আছে, সেই মেথডোলজিস গুলো জেনেটিক্স এর উপর অ্যাপ্লাই করা হয় কিছু মান ডেটা পাওয়ার জন্য। সেই ডেটাগুলোকে বার করে সেগুলোকে কম্পেয়ার করা হয়, আরো বেশি ডিটেলে স্টাডি করা যায় বা স্মুথলিও স্টাডি করা যায় অনেকটা বলা যেতে পারে। তো সেগুলো করবার জন্য আর একটা ডিফারেন্ট ব্রাঞ্চ, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল জেনেটিক্স। এখানে কি নিয়ে মূলত স্টাডি করা হয়, যেমন হেয়ার কালার, হেয়ার ফর্ম, এগুলো নিয়ে মোটামুটি স্টাডি করা হয়। মানে হেয়ারেরও তো বিভিন্ন ফর্ম আছে, এক একটা পপুলেশনে এক এক ধরনের হেয়ারের ফর্ম দেখতে পাওয়া যায়। যেমন কোথাও উলি হেয়ার দেখতে পাওয়া যায়, কোথাও কার্লি হেয়ার দেখতে পাওয়া যায়, কোথাও ওয়েভি, কোথাও ব্রড ওয়েভি, এরকম বিভিন্ন রকমের হেয়ার প্যাটার্ন দেখতে পাওয়া যায়। তারপরে হেয়ার কালারও বিভিন্ন হয়, কারোর কালো হয়, কারোর একটু রেডিশ হয়, কারোর একটু ব্রাউনিশ হয়, এরকম বিভিন্ন কালার দেখতে পাওয়া যায়।
এছাড়া হেয়ার ফর্ম কিরকম হয়, মানে হেয়ারটা খুব স্মুথ হেয়ার না কোর্স হেয়ার, এরকম বিভিন্ন ব্যাপার থাকে। তো এইগুলোকেই আর কি, এইগুলো এই বিভিন্ন রকম যেগুলো প্যারামিটার্স আছে সেইগুলোকে আর কি স্ট্যাটিস্টিক্যালি কম্পেয়ার করে আর কি সেটা স্টাডি করা হয় ডিটেলে আরো বেশি, তাতে কারণ এগুলো এক একটা পপুলেশন মার্কার হিসেবে অনেক সময় কাজ করে যায়। তো সেই জন্যেও এই স্ট্যাটিস্টিক্যাল স্টাডিটাকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। তো এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল জেনেটিক্স। তার মধ্যে তোমার ইয়েও আছে আর কি, মানে এখানে আবার হেড লেন্থ, হেড ব্রেথ, নোজ হাই, নোজ লেন্থ, নোজ ব্রেথ, এগুলো এক একটা ক্যারেক্টার। তো এগুলোকেও স্টাডি করা হয় আর কি। তো এই মোটামুটি মানে জেনেটিক্স এর ব্রাঞ্চ যেগুলোকে মোটামুটি স্টাডি করা হয়, যে বিভিন্ন অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফ, সেইগুলোকে বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে ডিস্ট্রিবিউট করে এক একটা ব্রাঞ্চে এক একটা বিষয়কে ফোকাস করে জেনেটিক্সটাকেই মূল বিষয়টা জেনেটিক্স, এবার তার বিভিন্ন রকম আর কি দিক সেইগুলোকে ফোকাস করে স্টাডি করা মোটামুটি হয়। তো যখন স্কোপ লিখতে দেবে অবশ্যই এটা মাথায় রাখবে যে আমাকে লিখতে হবে কি, সেটা হচ্ছে আমার জেনেটিক্স এর বিভিন্ন ব্রাঞ্চেস গুলো। আচ্ছা, তারপরে আসছে যেটা ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল বলছি, সাইকোলজিক্যাল জেনেটিক্স। সাইকোলজিক্যাল জেনেটিক্স যেটা, যে মেন্টাল যে বিভিন্ন অ্যাক্টিভিটি হিউম্যান বিহেভিয়ারের দ্বারা এক্সপ্রেসড হয়, সেইটা আমাদের অনেক সাইকোলজি ওরিয়েন্টেড যেটা গুলো হয়ে যাচ্ছে, আমাদের বিভিন্ন রকম আমাদের বিহেভিয়ারাল মানে টেম্পারামেন্ট, আমাদের ইমোশনস, যেগুলো যেগুলো কন্ট্রোল করে আর কি, সেইগুলো বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা যেগুলো করছি আর কি, হাঁটা চলা বা কথা বলার মধ্যে যে আমাদের টোনিং গুলো, সেইগুলো আর কি বিভিন্ন জিনও কিন্তু সেটা কন্ট্রোল করে। বা আমাদের বিভিন্ন রকম ইন্টেলিজেন্স, কি বলবো, অ্যাক্টিভিটি বলতে পারো আর কি, ইন্টেলিজেন্ট অ্যাক্টিভিটি যাই বলা যায়, বা ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার, সেইগুলো যেগুলো এই যে পুরো ব্যাপারগুলো যেগুলো যে জিনগুলো ইনফ্লুয়েন্স করে, সেইগুলোকে নিয়ে একটা ডিফারেন্ট ইয়েতে ব্রাঞ্চে আর কি স্টাডি করা হয়, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল জেনেটিক্স। মানে কি করে এই ব্যাপারগুলো পুরোপুরি ওয়ার্ক করে আর কি, জিন কি করে ইনফ্লুয়েন্স করে এই অ্যাক্টিভিটি গুলোকে, বা কোন পার্টিকুলার জিন এই অ্যাক্টিভিটি গুলোকে কন্ট্রোল করে, বা ইনহেরিট করছে কিনা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, এই ব্যাপারটা কিন্তু এই ব্রাঞ্চটা স্টাডি করা হয় আর কি। এবার আসি যে মানে হিউম্যান জেনেটিক স্টাডি করতে কিছু ডিফিকাল্টিজ আছে, মানে পার্টিকুলার হিউম্যান জেনেটিক স্টাডি করতে কিন্তু কিছু ডিফিকাল্টিজ আছে। তার মধ্যে প্রধান ডিফিকাল্টিসটা হচ্ছে লো বায়োটিক পটেনশিয়াল। সেটা হচ্ছে এতটা মানে হিউম্যান যে কি বলবো, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে গ্যাস্ট্রেশন পিরিয়ডটা হিউম্যানস এর এত লং না, মানে 180 উইকস বোধহয়, মানে 9 মাস 10 দিন মতো। সেই এতটা লং পিরিয়ডে যদি একটা মানে বার্থ হচ্ছে, একটা বেবির বার্থ হতে এতটা টাইম লেগে যাচ্ছে, তো যখন এতটা টাইম লাগছে, তারপরে সে বড় হচ্ছে, তার একটা চাইল্ডহুড আছে, তারপরে তার একটা মানে কি বলবো টিনেজ আছে, টিনেজের পরে অ্যাডোলেসেন্স আছে, অ্যাডোলেসেন্সের পরে তারপরে সে একটা সার্টেন ম্যাচুরিটিতে যাচ্ছে। তো এই স্প্যানটা না খুব লং। এত লং স্প্যানে একটা মানুষের পক্ষে স্টাডি করা, কারণ আমরাও একটা মানুষ, আমরা মানুষ হয়ে মানুষকে স্টাডি করছি, তো আমাদের ওর লাইফ স্প্যানটা কিন্তু সেই মানে ততটা হচ্ছে না আর কি। মানে কেউ যদি একটা অ্যাভারেজ কারোর বয়স ধরো 80 বছর হয়, অ্যাভারেজ আমি বলছি, তো 80 বছরের মধ্যে আমি কটা জেনারেশনকে এরকম ভাবে একটা পার্টিকুলার মানুষের তার পুরো লাইফ স্প্যানে কতটাই বা স্টাডি করতে পারবো, সেটা কিন্তু একটা ভীষণ বড় ডিফিকাল্টি। কারণ একটা মানে ওই যে আগের দিন যখন গ্রোথ পড়াচ্ছিলাম তখন কিন্তু বিভিন্ন স্টাডির মেথড গুলো যখন আমরা বলছিলাম, তখন লংগিটিউডিনাল মেথডের কথা আমি বলেছিলাম। তখন লংগিটিউডিনাল মেথডের সমস্যাটা কি হতো, ওই একটা মানুষকে পাওয়াটা খুব কঠিন হয়ে যেত, যে পর পর তাকেই পেয়ে যাচ্ছি লং টাইম পিরিয়ড ধরে। তো এর সেটা সম্ভব হয় না আর কি। কিন্তু এটা যদি অন্য জীবজন্তুর ক্ষেত্রে হতো, মানে ধরো সাপোজ খরগোশের ক্ষেত্রে হতো, খরগোশের লাইফ স্প্যানটা কম,
প্লাস তাদের বেবিজ এর সংখ্যাটাও খুব বেশি। তো সেই জন্য স্টাডি করতে তাদের সুবিধা হয়, তাদের মধ্যে জেনেটিক বিহেভিয়ার গুলো কিরকম আসছে বা জেনেটিক ট্রেটস গুলো কিভাবে ইনহেরিট হচ্ছে সেইগুলো স্টাডি করতে সুবিধা হয়। মানে কম সময়ের মধ্যে তাদের রিপ্রোডাকশনটা অনেক বেশি, প্লাস তাদের বেবিজ এর সংখ্যাটাও অনেক বেশি। তো একটা জেনারেশনে কি এফেক্ট আসছে সেগুলো দেখাটা, অবজার্ভ করাটাও খুব ইজি, যেটা মানুষের ক্ষেত্রে কিন্তু খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার আর কি। মানে একটা ম্যাচুরিটি পিরিয়ডে পৌঁছতে সেটা একটা খুব টাইম হয়ে যায়, আর অফস্প্রিং সংখ্যাটাও সেটাও কিন্তু অনেকটা কম, সেটা একটা প্রবলেম। তারপর একটা নেক্সট প্রবলেম যেটা হচ্ছে ব্রিডিং কন্ট্রোল। মানে আমাদের তো একটা সোসাইটি আছে, আমরা তো আর অন্য জীবজন্তুদের মতো নই যে আমরা যে কোনো র্যান্ডম মেটিং করতে পারবো। মানে আমরা মানে যে কোনো মানুষের সাথে মেটিং এ যেতে পারবো সেরকমটা হয় না, কারণ সোশ্যাল কিছু প্রহিবিশন আছে, আমাদের ম্যারেজ আছে। তো ম্যারেজ সিস্টেমটা যেহেতু আছে সেহেতু মেটিং এর প্রবাবিলিটিটাও খুব লিমিটেড হয়ে যাচ্ছে। আমরা একটা পার্টনারের সাথেই আমাদের মোটামুটি বলা যাচ্ছে মানে মনোগ্যামির মধ্যে দিয়ে আমরা চলছি। আমরা কিন্তু পলিগ্যামাস ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে খুব একটা দেখতে পাওয়া যায় না। তো যেহেতু ওরকম একটা র্যান্ডম মেটিং এর চান্স আমাদের মধ্যে নেই, তাহলে আমাদের ওই জেনেটিক ইনহেরিটেন্স প্যাটার্ন গুলো আমাদের স্টাডি করবার সেই স্কোপটাও কিন্তু আমাদের মধ্যে নেই, সেটা একটা সমস্যা। তারপরে হিউম্যান ইনহেরিটেন্স এর যেটা অনেক বেশি কমপ্লেক্স, মানে বিভিন্ন রকম যে ট্রেটস গুলো বা ভেরিয়েশনস গুলো, যেমন স্কিন কালার, ইন্টেলিজেন্স, বিভিন্ন রকম ট্রেটস রয়েছে যেগুলো অনেক বেশি কমপ্লেক্সিটিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তার জন্য হিউম্যান জেনেটিক স্টাডি করাটা কিন্তু ডিফিকাল্ট। তো মূলত ডিফিকাল্টিস আসলে এইগুলোই তোমাদের জানতে হবে যে হিউম্যান জেনেটিক্স পার্টিকুলার স্টাডি করাটা এই ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায় আর কি। এবার চলে আসবো মেথডসে। বিভিন্ন ইনহেরিটেন্সের যে বিভিন্ন মেথডস গুলো আছে, মানে এই যে আমরা জেনেটিক্স পড়ছি, তো এই জেনেটিক্স স্টাডি করার বা স্টাডি করার কিন্তু কিছু মেথডস আছে। মানে হিউম্যান জেনেটিক্স যে ইনহেরিটেন্স প্যাটার্নস গুলো হচ্ছে, সেই ইনহেরিটেন্স প্যাটার্নস গুলো আমরা কিছু কিছু মেথড অ্যাপ্লাই করে স্টাডি করি। তার মধ্যে একটা মেথড হচ্ছে পেডিগ্রি মেথড। পেডিগ্রি মেথডটা খুবই পপুলার একটা মেথড, যেটা সবসময় অ্যাপ্লাই করা হয় আর কি। সেটার মধ্যে ব্যাপার হচ্ছে এই পেডিগ্রিটা তোমরা যখন কিনশিপ পড়িয়েছিলাম তখন এই তোমাদের যে বিভিন্ন রকম ইয়েগুলো দিয়েছিলাম, জিনিওলজি গুলো দেখিয়েছিলাম যে এইভাবে ড্র করা হয়, কিভাবে কোন সাইন্সের কি মানে, কোন সিম্বলস এর কি মানে, সেগুলো তখন বলেছিলাম। ওই একই জিনিস এখানে ব্যবহার করা হয়, এটা হচ্ছে পেডিগ্রি স্টাডি, যে বিভিন্ন সিম্বলস ইউজ করে জেনেটিক্সে একটা এরকম বিভিন্ন কি বলবো পেডিগ্রি ড্র করা হয়। এগুলোকে পেডিগ্রি বলে। মানে ওই যে যে ইয়েগুলো হয়েছিল আমরা এখন পড়বো আর কি, পেডিগ্রি জিনিসটা কি। তো এখানে বিভিন্ন সিম্বলস আছে, দেখো এই সিম্বলস এর বিভিন্ন মানে আছে পেডিগ্রি স্টাডি। যেমন এই সিম্বলসটার মানে হচ্ছে নর্মাল ফিমেল, এটার মানে নর্মাল মেল, এটা ফিমেল হু এক্সপ্রেস ট্রেট, একটা পার্টিকুলার ট্রেট এক্সপ্রেস করছে, সেখানে একটা কালার দিয়ে দেওয়া হলো এই ফিমেলটাকে। এই মেলের ক্ষেত্রেও সেম এরকম একটা সিম্বল থাকলে সেটা ডেড বোঝানো হয়, সেটা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে, মানে যেটা ক্রস দিয়ে দেওয়া হচ্ছে সেটা। এখানে হচ্ছে সেক্স আনস্পেশালাইজড, মানে পার্টিকুলার একটা সেক্স কে স্পেশালাইজ করা যাচ্ছে না জেনেটিক অ্যাসপেক্টে, সেক্ষেত্রে এরকম একটা সিম্বল ব্যবহার করা হয়। স্টিল বার্থ ব্যবহার করতে এরকম একটা সিম্বল দেখানো হয়। এটা প্রেগনেন্সি ইউজ করতে মানে দেখানো হয় যে কোনো পার্টিকুলার কেউ একটা প্রেগনেন্ট, তার সেইটাকে বোঝানোর জন্য এরকম একটা ব্যবহার করা হয়। তো এরকম বিভিন্ন রকম সিম্বলস কিন্তু এই পেডিগ্রি মেথডে ব্যবহার করা হয়, ব্যবহার করে সেটাকে ডেসক্রাইব করা হয় একটা সিচুয়েশনকে বা একটা কেসকে পার্টিকুলার, সেটাকে ডেসক্রাইব করা হয়। এখানে লাইনস গুলো দেওয়া আছে, আমি এটা কিনশিপ পড়াতে গিয়েও এগুলো বলেছিলাম যে এইভাবে কিভাবে ড্র করা হয় আর কি। তো এখানে ওই জেনারেশন আছে, প্যারেন্টস আছে, সিবলিংস আছে, এটা আইডেন্টিক্যাল টুইনস বোঝাতে ব্যবহার করা হয়, ফ্যাটার্নাল টুইনস বোঝাতে এগুলো ব্যবহার করা হয়, পার্সন হু ফ্রম পেডিগ্রি অ্যানালিসিস, মানে কিভাবে একটা পার্সন টু আরেকটা পার্সনে যাচ্ছে সেটা অ্যারো দিয়ে বোঝানো হয় আর কি, মানে একটা জেনারেশন টু আরেকটা জেনারেশন সেইটা আর কি বোঝানোর জন্য। তো এইগুলো হচ্ছে বিভিন্ন পেডিগ্রি সিম্বলস।
যেগুলো পেডিগ্রি লেখবার সময় ব্যবহার করা হয়। এবার হাইপোথেটিক্যাল এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেই এক্সাম্পলটা হচ্ছে পিটিসি টেস্টের এক্সাম্পল। পিটিসি একটা কেমিক্যাল কম্পাউন্ড, একটা লিকুইড বলা যেতে পারে। তো পিটিসিটা যারা মানে একটা মানে ট্রেট আছে, জেনেটিক ট্রেট আছে, যে কেউ পিটিসিটাকে টেস্ট করতে পারে, টেস্টিং এবিলিটি, কেউ টেস্ট করে সেটা স্বাদটা বলতে পারে যে এই স্বাদটা কি, কেউ বলতে পারে না যে এর স্বাদটা কি। যেমন অনেকে টেস্টার হয়, অনেকে নন টেস্টার হয়। তো এটা একটা জেনেটিক ক্যারেক্টার বা জেনেটিক একটা ট্রেট, কারোর মধ্যে এটা থাকে, কারোর মধ্যে থাকে না। তো তো এইটা হচ্ছে সেই সেই একটা পেডিগ্রি যেটাকে করা হয়েছে, যে কিভাবে এই পিটিসি টেস্টিংটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের মধ্যে ইনহেরিট করে। তো এখানে দেখানো হয়েছে P1 জেনারেশন, তারপরে সেটা থেকে F1, এভাবে যেভাবে ড্র করে আর কি, সেভাবে ড্র করা হয়েছে। তো এই যে কি বলবো, এই রেড সিম্বলটা P1 জেনারেশন, এর মধ্যে টেস্টিং এবিলিটি আছে, তারপরে টেস্টিং এবিলিটি নেই। তো এইভাবে এটাকে করা হয়েছে। ড্র করার পর এইটা তার কনক্লুশনটা লেখা হয়েছে যে কার মধ্যে টেস্টিং এবিলিটি আছে, কটা নন টেস্টার আছে, কটা টেস্টার আছে, এইভাবে করা হয়েছে। যেভাবে তোমাদের মেন্ডেলিয়ান ল গুলো যখন পড়িয়েছিলাম, তখন কিভাবে ক্যারেক্টার গুলো এক্সপ্রেস করে বা কিভাবে হয় সেগুলো কিন্তু বলেছিলাম। সেই 75%, কোনোটা 50%, এইভাবে ক্যারেক্টার গুলো কিন্তু একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যায়, বা প্রবাবিলিটিটা কতটা থাকবে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে একটা অটোজোমাল ডমিনেন্ট ট্রেট। এই যে পিটিসি টেস্টিং এবিলিটিটা, সেটা একটা অটোজোমাল ডমিনেন্ট ট্রেট। এবার অটোজোমাল ডমিনেন্ট ট্রেটটা কি সেটা আমরা এক্ষুনি দেখবো, যে ওটা কি কি জিনিস সেটা দেখতে পাবো। তো এটা হচ্ছে মানে কি? টেস্টিং এবিলিটি, মানে আমি বললাম না যে পিটিসি একটা কেমিক্যাল কম্পাউন্ড, ঠিক আছে। এবার এই কেমিক্যাল কম্পাউন্ডটা কেউ টেস্ট করতে পারে, মানে কেউ এই স্বাদটা বুঝতে পারে, আর কেউ আছে এই স্বাদটা বুঝতে পারে না। এই যে স্বাদটা বুঝতে পাচ্ছি আর স্বাদটা বুঝতে পাচ্ছি না আর একজন, ধরো তুমি বুঝতে পারছো আর আমি বুঝতে পারছি না। যেমন আমি পিটিসি নন টেস্টার, কারণ আমি পিটিসি টেস্ট করেছিলাম, কিন্তু আমি পিটিসির কোনো স্বাদ পাইনি, তাই আমি হয়েছি পিটিসি নন টেস্টার। কিন্তু আমার এক বান্ধবী, সে পিটিসি টেস্ট করেছিল, কিন্তু সে কিন্তু টেস্টটা পেয়েছিল, তিক্ত হয় স্বাদে, মানে একটু কষা কষা, তিতো ভাব থাকে। তো সে কিন্তু টেস্টটা পেয়েছিল, তো সে হয়েছিল টেস্টার। তো এরকম কেউ টেস্টার হয়, টেস্ট করতে পারে, আর কেউ টেস্ট করতে পারে না এই পার্টিকুলার একটা কেমিক্যাল কম্পাউন্ড। তো এটা হচ্ছে একটা জেনেটিক ক্যারেক্টার আর কি। জেনেটিক একটা ক্যারেক্টারের জন্যই কিন্তু এই এবিলিটিটা থাকে বা থাকে না, মানে ওই পার্টিকুলার ক্যারেক্টারটা আমার মধ্যে নেই, তাই জন্য আমি টেস্ট করতে পারিনি, আমি তার কোনো স্বাদই পাইনি, কিন্তু তার মধ্যে আছে আরেকজনের মধ্যে, সেই জন্য সে সেটা টেস্ট করতে পেরেছিল। এটা একটা এক্সাম্পল, ঠিক আছে। পেডিগ্রি যে মেথডটা, সেটা কেমন ভাবে অ্যানালিসিস করা হয় সেটা এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে পিডিসি টেস্টিং এবিলিটি এটার মাধ্যমে। তো এটা একটা অটোজোমাল ডমিনেন্ট ট্রেট। আমি যে এটাকে জেনেটিক ট্রেট বলছি, তো এটা কি ধরনের জেনেটিক ট্রেট সেটা একটা মেনশন করে দেওয়া হয়েছে, যেটা অটোজোমাল ডমিনেন্ট। এবার অটোজোমাল ডমিনেন্ট জিনিসটা কি সেটা আমি এক্ষুনি এক্সপ্লেন করবো আর কি, ঠিক আছে। তো এইটা ব্যাপার। তো কি বলবো, এবার হচ্ছে এই যে পেডিগ্রি অ্যানালিসিস এটা যে করা হয়, মানে পেডিগ্রি মেথডটা যে ব্যবহার করা হয়, তো এটা হচ্ছে বিভিন্ন রকম লিমিটেশনসও আছে, কিছু সুবিধাও আছে। তো লিমিটেশনস গুলো কি, এই যে সেটা হচ্ছে একটা লাইফ স্প্যানের মধ্যে একটা মানুষের সেই একটা যে বললাম না জেনেটিক, মানে হিউম্যান জেনেটিক স্টাডি করার যে মূল সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে ওই মানে লাইফ স্প্যানটা, মানে সেটা হচ্ছে একটা দুটো জেনারেশনের বেশি খুব একটা যে স্টাডি করা যায় এই পেডিগ্রি মেথডের মধ্যে দিয়ে, তা কিন্তু নয়, সেটা করাটা সম্ভব হয় না। তারপরে হচ্ছে মানে ওই কন্ট্রোল মেটিং, মানে আবার সেই বললাম যে আমাদের কিছু সোশ্যাল ইস্যুস আছে যেটা আমরা র্যান্ডম মেটিং করতে পারি না, আমাদের মধ্যে ওই ম্যারেজ ইনস্টিটিউশনস গুলো বর্তমান যেহেতু, সেই জন্য আমরা ওই 1:1 একটা ব্যাপার থেকে যায়, তো মেটিংটা কন্ট্রোল হয়ে যাচ্ছে, সেটা একটা সমস্যা। তার জন্য ভেরিয়াস ট্রেড দেখাটা আমাদের পক্ষে পসিবল হয় না, পেডিগ্রি স্টাডিতে এটা একটা প্রবলেম। তারপর ওই লিটার সাইজ স্মল, মানে আমাদের
খুব বেশি আর কি রিপ্রোডাকশন হয় না, মানে আমাদের মানে একটা জেনারেশনের যে একটা কাপেলের যে প্রচুর ছেলে মেয়ে আছে সেরকমটা হয় না, হয়তো লিমিটেড, হয়তো হাইয়েস্ট 3টে বা 2টো, এখন তো একটাই, মানে খুবই কম। তো সেটা একটা সমস্যা হয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আচ্ছা, ফার্টিলিটির একটা প্রবলেম আছে যে আমরা খুব লঙ্গার টাইম অবধি ফার্টাইল থাকতে পারি না, সেটা একটা প্রবলেম। তো এই লিমিটেশনস গুলো কিন্তু পেডিগ্রি স্টাডির ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, এবার সুবিধাও কিছু আছে, মানে শুধু যে লিমিটেশন আছে সেরকম না। তো এখানে যেটা মানে এই পেডিগ্রি স্টাডি মেথডের মধ্যে দিয়ে যেটা অটোজোমাল ডোমিনেন্ট ক্যারেক্টার কোনটা, কোনটা সেক্স লিঙ্ক ক্যারেক্টার, কোনটা ওয়াই লিঙ্ক ক্যারেক্টার, কোনটা ডোমিনেন্ট, কোনটা রিসেসিভ, কোনটা ইনকমপ্লিট ডোমিনেন্ট, এই সব বিভিন্ন স্পেসিফিক যে ক্যারেক্টার্স গুলো সেইগুলো কিন্তু আইডেন্টিফাই করাটা খুব যায় আর কি। মানে এই ফ্যাক্টর গুলো এই পেডিগ্রি মেথড গুলো খুব ফলো করে। মানে এই যে আমরা পিটিসি টেস্টিং এর কথা বললাম, এখানেই কিন্তু অটোসোমাল ডোমিনেন্ট এই ক্যারেক্টারটা বলেই দিচ্ছি যে এটা অটোসোমাল ডোমিনেন্ট ক্যারেক্টার একটা। তো এইটা আমরা পেডিগ্রি স্টাডি করেই কিন্তু বুঝতে পারছি যে এটা অটোসোমাল ডোমিনেন্ট ক্যারেক্টার। এটা মানে পেডিগ্রি স্টাডির একটা সুবিধা আছে আর কি, মানে দেখেই বোঝা যাচ্ছে, সেটা দেখে বোঝাটা সম্ভব আর কি। তো এইগুলো পেডিগ্রি স্টাডির সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। তোমাদের মেথডস আছে যে অনেক সময় শর্ট নোটও আসে যে পেডিগ্রি স্টাডি নিয়ে শর্ট নোট লিখতে দেওয়া হয়, অনেক সময় যে হিউম্যান জেনেটিক স্টাডির মেথডস গুলো লিখতে দেওয়া হয়, তখন এই পেডিগ্রি স্টাডিটা লিখতে হবে আর কি। আচ্ছা, এবার চলে আসি যেটা টুইন স্টাডি মেথড। টুইন স্টাডি আরেকটা মেথড যেখানে মূলত যে টুইনসদের মানে টুইন কিভাবে ফর্ম করে আর কি, সেই মোনোজাইগোটিক টুইন নাকি ডাইজাইগোটিক টুইন, সেটা কিভাবে ফর্মেশনটা হচ্ছে এবং তারা সেইটা মূলত এখানে স্টাডি করা হয়, এবং হেরিডিটিটার ট্রেডটা কিভাবে তাদের মধ্যে যাচ্ছে সেই ব্যাপারটাই মূলত এখানে স্টাডি করা হয় আর কি। তো এখানে এই মেথডটা হচ্ছে এই, মানে এইভাবে ব্যাপারটা হয় যে ওই যে টুইনস হয় না, টুইনস দু রকমের হয়, একটা হচ্ছে মোনোজাইগোটিক টুইনস আর একটা হচ্ছে ডাইজাইগোটিক টুইনস। এবার এবার মোনোজাইগোটিক টুইনসটা কি আর ডাইজাইগোটিক টুইনসটা কি? এটা হচ্ছে মোনোজাইগোটিক টুইনস হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস, যেটা জেনারেলি দেখা যায় আর কি। মানে যারা আমরা যমজ দেখতে পাই তারা কিন্তু মোটামুটি একই রকমের দেখতে হয়, তাদের আইডেন্টিফাই মানে আইডেন্টিক্যাল দেয়ার। তো সেক্ষেত্রে কি হয়, স্পার্ম আর এক্সট্রা এইভাবে ফার্টিলাইজেশন প্রসেসটা হয়, তারপরে তারা একটা কি বলবো মানে প্লাজেন্টার মধ্যে চলে যায়, এবং তারপরে তারা দুটো এরকম মানে ফর্ম করে যায় আর কি। তো ফর্ম করে এটা আইডেন্টিক্যাল টুইনস হয়ে যায় তারা। কিন্তু এখানে কি হয়, ফ্যাটার্নাল ডাইজাইগোটিক টুইনস এটা খুব কম দেখতে পাওয়া যায়, যে এরা কিন্তু আইডেন্টিক্যাল টুইনস হয় না, মানে দেখতে একরকম হয় না কিন্তু টুইনস হয়, মানে একই সাথে হচ্ছে তারা, কিন্তু তারা ডাইজাইগোট, দুটো জাইগোট আলাদা আলাদা করে ফর্ম করছে, একসাথে ফর্ম করছে না। মোনো মানে ওয়ান, সিঙ্গেল একটা জাইগোট ফর্ম করে তারপর সেখান থেকে মানে একই প্লাজেন্টা তারা শেয়ার করছে, কিন্তু এখানে হচ্ছে ডাইজাইগোট, মানে দুটো জাইগোট ফর্ম করছে আলাদা আলাদাভাবে স্পার্ম আসছে, আলাদাভাবে এগ আসছে, এখানে একটা জাইগোট ফর্ম করছে, এখানে একটা জাইগোট সেপারেট জাইগোট ফর্ম করছে, কিন্তু সেপারেট প্লাজেন্টা তারা তৈরি হচ্ছে, সেপারেট প্লাজেন্টা তৈরি হয়ে দুটো প্লাজেন্টা, দুটো আমোরা তৈরি হচ্ছে, তৈরি হয়ে তারপর তারা মানে সেপারেট হয়েতে তারা একসাথেই থাকছে মাতৃ গহ্বরে, মানে মাতৃগর্ভে আর কি, সরি, তো গর্ভে একই সাথে থাকছে, কিন্তু প্রসেসটা এইভাবে হচ্ছে। তো সেক্ষেত্রে এটা ফ্যাটার্নাল হয়ে যাচ্ছে, মানে একই সাথে হচ্ছে ফ্যাটার্ন মানে সেই ব্রাদার, মানে একই সাথে হচ্ছে কিন্তু টুইনসই হচ্ছে তারা, কিন্তু তারা আইডেন্টিক্যাল টুইনস হচ্ছে না, যেহেতু তাদের এক্স ফর্মটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, মানে একসাথে হচ্ছে না ফার্টিলাইজেশনটা। তো এই ছবিটা দেওয়া আছে, এই এই যে ডায়াগ্রামটা এইটা ড্র করতে হবে যখন তোমরা লিখবে আর কি টুইন স্টাডি মেথডটা, যে কোনটা আইডেন্টিক্যাল টুইনস আর কোনটা ফ্যাটার্নাল বা ডাইজাইগোটিক টুইনস, এটা কিন্তু লিখতে হবে। এটা বুঝতে পারলে তো কি বলতে চাইছি? আচ্ছা, তো এটা হচ্ছে টুইন স্টাডি, এটাকে এইভাবে স্টাডি করা হয়। তো এইভাবে স্টাডি করা হয় মানে ডিফারেন্সিয়েট করে, যেটা জাইগোট ফরমেশনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাহলে জেনেটিক ইনহেরিটেন্স বা ট্রেডস গুলো হয়তো অনেকটা ডিফারেন্ট হয়। তো কিরকম ডিফারেন্ট হয় সেইটাই স্টাডি করা হচ্ছে মূলত টুইন স্টাডির মানে ফোকাস আর কি বলা যেতে পারে। তো এখানে
কি প্রবলেম কি হয়, যে এখানে প্রবলেম যেটা হয় টুইন স্টাডির কিছু, সেটা হচ্ছে ট্রেড অফ ভ্যারিয়েশন, যেটা যে এই যে ট্রেড, এরা তো আলটিমেটলি টুইনস, যতই মনোজাইগোটিক হোক ডাইজাইগোটিক হোক, তো কমপ্লেক্সিটিটা বেড়ে যায়, যে ট্রেডের কতটা ভ্যারিয়েশন আসছে বা আসছে না সেটা স্টাডি করাটা বেশ কমপ্লেক্স হয়ে যায়। আচ্ছা, তারপরে যেটা হয়ে যায় জিন এনভায়রনমেন্টের ইন্টারাকশন, সেটা কিরকম হচ্ছে সেটাও কিন্তু স্টাডি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেটা এই মনোজাইগোটিক হোক বা ডাইজাইগোটিক হোক, যেটাই হোক, কারণ জিন একটা এনভায়রনমেন্টের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, কারণ আলটিমেটলি তারা কিন্তু একই সাথে অবস্থান করছে, মানে মাতৃদেহের মধ্যে একই সাথে তারা থাকছে, কিন্তু যে এনভায়রনমেন্টটা মোটামুটি একই পাচ্ছে, ট্রিটমেন্টটা একই পাচ্ছে, কিন্তু জিনের একটা একটু হলেও ডিফারেন্স হয়ে যাচ্ছে, এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, ওর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, মানে মনোর ক্ষেত্রে একরকম, ডাইয়ের ক্ষেত্রে একরকম। তো এটা স্টাডি করাও কিন্তু বেশ ডিফিকাল্ট হয়ে যায়। আর ডিফারেন্স উইথ সিঙ্গেল টোন, যেটা মানে এই যে তোমার একটা মনোজাইগোটিক একটা ডাইজাইগোটিক, এই যে একটা টোনের ডিফারেন্স হয়ে যাচ্ছে, এটাও কিন্তু স্টাডি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে এই টুইন মেথডে, এই টুইন মেথডটা, টুইন স্টাডি মেথডটা কি বেশ কমপ্লেক্স একটা মেথড, এটা স্টাডি করাটা প্রবলেমেটিক আর কি বলা যেতে পারে। আমি কিন্তু এই 4টে পয়েন্ট জাস্ট এক লাইনে লিখেছি, কিন্তু বইতে তুমি কিন্তু এটা ডিটেলে পেয়ে যাবে, ডিটেলে এক্সপ্লেন করে লেখা আছে, আমি এক্সপ্লেন করলাম যে জিনিসটা কি, সেটা কিন্তু বইতে ডিটেলসে লেখা আছে, ওখান থেকে কিন্তু জিনিসটা লিখে নেবে তুমি যখন নিজে নোটস লিখবে, ঠিক আছে? আচ্ছা, এবার বিভিন্ন টার্মস এটা আমি তোমাদের বোঝবার সুবিধার্থে এই টার্মস গুলো রেখেছি এখানে, যে এই পদে পদে তোমরা এই টার্মস গুলো পাবে, সেটা হচ্ছে জিন কি, গ্যামেট কি, অ্যালিল কি, ফেনোটাইপ কি, জেনোটাইপ কি, এইগুলো একটু পড়ে নেবে, কোনটা ডমিনেন্ট ক্যারেক্টার, কোনটা রিসেসিভ ক্যারেক্টার, কোনটা টেস্ট ক্রস, কোনটা ব্যাক ক্রস, এইগুলো আমি জাস্ট এক লাইন করে জাস্ট এক্সপ্লেন করা আছে জিনিসগুলো কি কি, ঠিক আছে? জিন কি আমি বলে দিয়েছি, গ্যামেট কি মানে ফার্টিলাইজেশন হচ্ছে, তারপর একটা জাইগোট ফর্ম করছে, এটা নাম্বারস অফ ক্রোমোজোম তাতে আছে আর কি, সেইটা একটা গ্যামেট হচ্ছে, সেটা মেল হতে পারে ফিমেল হতে পারে, কিন্তু এটা ফর্ম করছে, সেটা গ্যামেট। অ্যালিলস হচ্ছে পেয়ারস অফ জিন উইথ অপোজিট ক্যারেক্টার, যেটা ডিস্টিংগুইশেবল আর কি একটার থেকে আরেকটা, সেটা হচ্ছে অ্যালিল বলে। ফেনোটাইপ কি তুমি জানো, যে বাহ্যিক ফিচার্স গুলো আমাদের থাকে সেগুলো ফেনোটাইপ। জেনোটাইপ হচ্ছে জেনেটিক যে ফিচার্স গুলো আমাদের থাকে, যে অ্যালিল কনস্টিটিউশনস গুলোর জন্য আমাদের যে জেনেটিক ফিচার্স গুলো আসে, সেইগুলোকে, সেটা ফেনোটিপিক এক্সপ্রেশনও হতে পারে, কিন্তু সেটা জেনোটিপিক ক্যারেক্টার আর কি, সেটা হচ্ছে জেনোটাইপ বলা হয়। এবার ডোমিনেন্ট, কোনটা বেশি প্রকাশ পাচ্ছে, কোন ক্যারেক্টারটা কোনটা বেশি কন্ট্রোল করছে, সেটা হচ্ছে ডোমিনেন্ট ক্যারেক্টার। সেটা হেটেরোজাইগাস কন্ডিশনে থাকতে পারে, হোমোজাইগাস কন্ডিশনে থাকতে পারে। রিসেসিভ কোনটা, যেটা বেশি একটু চেপে যাচ্ছে, যে ক্যারেক্টারটা এক্সপ্রেস হতে পারছে না, সবসময় কন্ট্রোলড হয়ে যাচ্ছে যে ক্যারেক্টারটা, সেইটা এটা কিন্তু অনলি ইন হোমোজাইগাস কন্ডিশনই হতে পারে, হেটেরোজাইগাস কন্ডিশনে হতে পারে না। সেটা একটা। টেস্ট ক্রস কি, যেটা হচ্ছে মানে যেটা আননোন ইন্ডিভিজুয়ালস এর মধ্যে আর কি মানে মেটিং হচ্ছে, সেইখানে হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ জিন থেকে যাচ্ছে। তো জেনোটাইপের ক্ষেত্রে, জেনোটিপিক দিক থেকে দেখতে গেলে সেখানে হচ্ছে টেস্ট ক্রস। ব্যাক ক্রস কি, মানে ব্যাক ক্রস হচ্ছে প্যারেন্টাল জেনারেশনের সাথে আর কি ইয়ে হচ্ছে, মেটিংটা হচ্ছে F1 জেনারেশনের। তো সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাক ক্রস, মানে ব্যাকে ফিরে যাচ্ছে। এখানে একটা জাস্ট ওই চার্ট করে দেওয়া আছে যেটা হয় আর কি, এটা টেস্ট ক্রস হলে এটা ব্যাক ক্রস হয়ে যাচ্ছে। তো এই টার্মস গুলো একটু মাথায় রাখতে হবে জেনেটিক্স পড়তে গেলে, তাই জন্য আমি টার্মস গুলো একটু লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। এবার চলে যাব অটোজোমাল ডোমিনেন্ট মোড অফ ইনহেরিটেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। অটোজোমস কি বলতো, অটোজোম জিনিসটা কি? মানে অটোজোম ক্যারেক্টার বলতে আমরা কি বুঝি? হ্যালো। হ্যাঁ বলছি, অটোজোমটা কি, মানে অটোজোমাল ডোমিনেন্ট মোড অফ ইনহেরিটেন্স যে বলছে, তো অটোজোমটা কি জিনিস সেটা বল। মানে মানে যে মানে সেক্স ক্রোমোজোম যেটা আছে সেটা বাদ দিয়ে যেটা মানে 22 পেয়ার, হুম হুম। তার মধ্যে যে এক্স হ্যাঁ। ওয়াই যেটা আমাদের সেক্স ক্রোমোজোমটা সেটা বাদ দিয়ে যেটা হুম।
এটা অটোজোম। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি 22 পেয়ার আমার থাকছে, তাই তার তো? মধ্যে মানে ওয়ান একটা পেয়ার যদি চলে বাদ আসছে, দিয়ে দিই পেয়ার, হুম, একটা পেয়ার বাদ চলে আসছে। তাহলে একটা বাদ দিয়ে দিলে আমাদের 22টা পেয়ার থাকছে। হুম। সেটাই আমাদের হচ্ছে মানে অটোজোম 22 হচ্ছে। পেয়ার আর একটা পেয়ার 22 তুমি পেয়ার যেটা বললে, 22 পেয়ারটা অটোজোম আর ওয়ান পেয়ার হচ্ছে আপনার সেক্স ক্রোমোজোম। হ্যাঁ, টোটাল 23। সেক্স ক্রোমোজোম। তো এইখানে আমরা যেটা এখানে ফোকাসটা হচ্ছে যে অটোজোমাল ডমিনেন্ট মোড অফ ইনহেরিটেন্স, মানে এই যে ইনহেরিটেন্স আমরা স্টাডিটা করছি, এটা আমরা এবার অটোজোমাল মানে অটোজোমের পার্সপেক্টিভে করব। মানে অটোজোম কিভাবে অটোজোমাল যে ক্রোমোজোম গুলো আছে সেগুলো ওয়ান জেনারেশন টু নেক্সট জেনারেশন কিভাবে যাচ্ছে, কি কি মানে তাদের ইনহেরিটেন্স প্যাটার্নটা কিরকম হচ্ছে, সেইটাই আমরা স্টাডি করব। তো এটা হচ্ছে এখানে শুধু অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টারটা কিভাবে ইনহেরিট করছে সেইটাই পার্টিকুলার স্টাডি করব। সেটাই হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট মোড অফ ইনহেরিটেন্স, ঠিক আছে? তো এখানে যেটা ওই একটা এক্সাম্পল দিয়ে বলা হয়েছে, মানে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি হচ্ছে ডমিনেন্ট ট্রেট, আর এখানে স্মল ডিটা হচ্ছে রিসেসিভ ট্রেট আর কি। তো সেই যেভাবে সেই মেন্ডেলের সেই সূত্র, মানে এক সংকর জনন দ্বিসংকর জনন, যেভাবে আমরা ক্যারেক্টার গুলো দেখেছিলাম যে কিভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাচ্ছে, কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ, সেই প্যাটার্নেই কিন্তু এটা পড়া হবে, ঠিক আছে? তো এক্সাম্পল কি অটোজোমাল ডমিনেন্ট ট্রেটের, সেটা হচ্ছে ওই যে একটু আগেই বললাম পিডিসি টেস্টিং এবিলিটি, এটা একটা অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টার। মানে এটা আমাদের সেক্স ক্রোমোজোমের সাথে কোনো রিলেশন নেই, আমাদের এই 22 পেয়ারের সাথে এদের রিলেশন। মানে এই 22 পেয়ার ক্রোমোজোম কি আসছে, আমাদের কি গঠনটা হচ্ছে, তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে যে আমাদের তার মধ্যে কোনো একটাতে হয়তো এই পিটিসি টেস্টিং এবিলিটিটা থেকে যাচ্ছে। তার মধ্যে আরো আছে সেপারেটেড এয়ার লোব, সেটা আছে অনেকের এয়ার লোবটা, কানের লতিটা কিন্তু জোড়া হয়, মানে অ্যাটাচমেন্টটা থাকে না, অনেকের জোড়া হয়, অনেকের আর কি অ্যাটাচড হয়। তো সেইটাই হচ্ছে এয়ার লোব, সেটা একটা ক্যারেক্টার কিন্তু যেটা অটোজোমাল ক্যারেক্টার, নট সেক্স লিঙ্কড বা সেক্স নট সেক্স লিঙ্ক ক্যারেক্টার আর কি। তো এছাড়াও আছে মানে অ্যাবনর্মাল ট্রেট কিছু আছে, পলিড্যাকটাইলি বা ব্র্যাকিড্যাকটাইলি, ওই যে আঙুলের সংখ্যা যেগুলো আর কি, আঙুলের 6টা আঙুল দেখতে পাওয়া যায়। তো এই ট্রেট গুলো কিন্তু সব অটোজোমাল মানে ডমিনেন্ট ট্রেটের মধ্যেই পড়ে আর কি, মানে এক্সাম্পল এগুলো বেসিক্যালি। তো এরপর যেটা হচ্ছে ইনহেরিটেন্স প্যাটার্ন অফ অটোজোমাল ডমিনেন্স, যে এইটা কিভাবে আর কি ইনহেরিট করে সেটা আমরা ওই পেডিগ্রি স্টাডির মধ্যে দিয়ে খানিকটা দেখবো, যে এটা কি হয়, যে এই ট্রেট গুলো হচ্ছে মানে ইকুয়ালি প্রিভ্যালেন্ট থাকে, মানে মেল ফিমেলের মধ্যে সমানভাবে, এমনটা না যে মেলের মধ্যে যাচ্ছে ফিমেলের মধ্যে যাচ্ছে না, এরকমটা না, মেল ফিমেলে সমান থাকে। একটা প্যারেন্ট যদি অ্যাফেক্টেড থাকে তাহলে চিলড্রেনও মানে নেক্সট জেনারেশনে অ্যাফেক্টেড হবে। অ্যাফেক্টেড এর সংখ্যা, মানে একটা পেডিগ্রিতে, মানে পেডিগ্রিটা কি হয় একটু আগেই বললাম, পেডিগ্রিতে অ্যাফেক্টেড এর সংখ্যাটা কিন্তু বেশ হাই থাকে, মানে বেশি থাকে। যদি অনেক সময় কি হয় যে যদি বাবা মা এফেক্টেড থাকে, অনেক সময় বাচ্চারাও এফেক্টেড হতে পারে, অথবা শুধু প্যারেন্ট এফেক্টেড হলো, আবার বোথই এফেক্টেড হলো, এরকমও দেখতে পাওয়া যায়। মানে একটা ক্যারেক্টার হয়তো বাবা মার মধ্যে আছে, আবার হয়তো বাচ্চার মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে নেক্সট জেনারেশনে যেতেও পারে, নাও যেতে পারে, আবার হয়তো যেতেও পারে, দুজনকেই এফেক্ট করতে পারে। তো এটা একটা ব্যাপার। এখানে ট্রেটের ধরনটা, মানে কিভাবে ট্রেটটা হয় আর কি, যা ইনহেরিট করে সেটারই বিভিন্ন বলা আছে, মানে প্রসেসটা বলা আছে। তো এটা একটা। তারপরে যেটা হয় যে এটা হচ্ছে হোমোলোগাস কন্ডিশন, মানে হোমোজাইগাস কন্ডিশনটা কি, যে ক্যাপিটাল ডি যদি একটা হোমোজাইগাস নর্মাল কে বিয়ে করে, মানে স্মল ডি কে বিয়ে করে, তাদের নেক্সট জেনারেশন কিন্তু অ্যাফেক্টেড হবে, মানে 100% হেটেরোজাইগাস হবে। তো সেক্ষেত্রে কি হলো সেটা হচ্ছে এই চার্টের মধ্যে দিয়ে দেখা আছে, মানে এই ক্যাপিটাল ডি স্মল ডি, তাহলে 100% এরা কিন্তু এই ডমিনেন্ট ক্যারেক্টারটা পেলো, মানে সেই অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টারটা কিন্তু তাদের মধ্যে এলো, তাই জন্য 100% হেটারোজাইগাস এলো। এটা বুঝতে পারছো তো কি বলতে চাইছি? মানে হ্যাঁ, কিভাবে যাচ্ছে ক্যারেক্টার গুলো একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে, বা কি স্কিপ করছে কি করছে না, সেই ব্যাপারটাই কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? ম্যাম এটা 100% হ্যাঁ, এক্সিকিউট হচ্ছে, যেহেতু 100% দেখো ক্যারেক্টারটা আলাদা, দেখো, ক্যারেক্টারটা আলাদা আলাদা হচ্ছে বলে।
না না, ক্যারেক্টারটা আলাদা আলাদা হচ্ছে না। তুমি ক্যাপিটাল চেকার ডি আর বোর্ডটা দেখো, ক্যাপিটাল ডি আর স্মল ডি, সেই জন্যই তো হেটারোজাইগাস হচ্ছে। 100% হয়ে যাচ্ছে না এখানে, 100%। সবাই তো একই রকম হয়ে যাচ্ছে, মানে সবই রকম। হোমোজাইগাস হয়ে যাচ্ছে। মানে হেটারোজাইগাস জেনোটিপিক ক্যারেক্টার, কিন্তু মানে একই হয়ে যাচ্ছে, মানে ক্যাপিটাল ডি স্মল ডি যেহেতু আছে সেইটার জন্য কিন্তু হেটারো বলছি, নট হোমো। ঠিক আছে, এখানে যদি শুধু ক্যাপিটাল ডি থাকতো তাহলে কিন্তু হোমোজাইগাস কন্ডিশন হতো, তাই না? তো এখানে এখানে তো বলেই দেয়া আছে যে এটা হচ্ছে হোমোজাইগাস, শুধু ক্যাপিটাল ডি, মানে কোনো মিশ্রণ নেই কিন্তু এখানে। যখন ক্যাপিটাল ডি স্মল ডির সাথে বিয়ে করছে, মেটিং হচ্ছে আর কি, তো মেটিং হলে আমার নেক্সট জেনারেশন কি আছে, সবাই এফেক্টেড হয়ে যাচ্ছে, সবাই এফেক্টেড মানে হয়ে যাচ্ছে, তখন 100% হেটারোজাইগাস হয়ে যাচ্ছে, মানে সবার মধ্যেই এই ক্যাপিটাল ডি ক্যারেক্টারটা কিন্তু ডমিনেট করছে। তুমি যদি ওই মেন্ডেলের চেকার বোর্ডটা মাথায় রাখো তাহলেই কিন্তু এটা বুঝতে পারবে যে এটা কি বলতে চাইছে, কি হচ্ছে আলটিমেটলি। বুঝতে পারছো যে কি বলছি এখানটায়, মানে কিভাবে ক্যারেক্টারটা আসছে? ম্যাম যেটা যে চেকার বোর্ডে আমরা করেছি সেরকম ভাবে তো আসছে। সেম আলাদা কিছু না, ওই চেকার বোর্ডটা হচ্ছে বেসিক, ওই চেকার বোর্ড ওখানে করে এসছো, ওই চেকার বোর্ডটা আমরা জাস্ট এখানে হিউম্যান লাইফে অ্যাপ্লাই করব, মানে হিউম্যান অটোসোমাল ডমিনেন্ট ক্যারেক্টারটা কিভাবে ইনহেরিট করছে সেইটার উপর অ্যাপ্লাই করে আমরা দেখবো যে রেজাল্ট কি কি আসছে। এখানে যেমন 100% হেটারোজাইগাস এসছে। এবার আরেকটা কন্ডিশন পড়বো যে বোথ প্যারেন্ট সিঙ্গেল ডোজ হেটারোজাইগাস, মানে তার মানে এই যে ক্যাপিটাল ডি স্মল ডি এটাই হচ্ছে বোথ এফেক্টেড। এইবার তারা হচ্ছে মানে তাদের এবার কিভাবে গিয়ে হবে, মানে তাদের এবার রেশিওটা কি দাঁড়াবে সেইটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমার এই চেকার বোর্ডের রেজাল্টটা দেখো, তার ফেনোটাইপিক রেজাল্ট দেখো আর জিনোটিপিক রেজাল্ট দেখো কি দাঁড়াচ্ছে। এই ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি স্মল ডি, মানে এটা যদি ছেলে হয় এটা যদি মেয়ে হয় এই দিকটা, তাহলে তাদের মধ্যে ক্রস করাচ্ছি ক্যারেক্টার গুলো, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল স্মল ডি, তাহলে ফেনোটিপিক ক্যারেক্টারটা দাঁড়াচ্ছে 3:1, জেনোটিপিক ক্যারেক্টার হচ্ছে 1:2:1। কিভাবে এলো বুঝতে পারছো যে এই ক্যারেক্টার গুলো, রেশিওস গুলো? জানিয়ে গেল। এটা কি একদম কিন্তু সোজা জিনিস, ওই চেকার বোর্ডই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, আর কিন্তু কিছু না। এরপর যেটা যাচ্ছে ওয়ান ডোজ অ্যাফেক্টেড ফেনোটিপিক্যালি ভিজিবল অফস্প্রিং, মানে আবার এবার দেখাবো যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা হোমোজাইগাস অ্যাফেক্টেড ক্যাপিটাল ডি আর একটা হচ্ছে হেটারোজাইগাস, মানে একটা হোমোজাইগাস আর একটা হবে হেটারোজাইগাস, মানে সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল ডি স্মল ডি। এবার তাদের মধ্যে মেটিং ঘটাবো, মেটিং ঘটালে আমার কি দাঁড়াচ্ছে, এই রেজাল্ট দাঁড়াচ্ছে আমার, এই রেজাল্ট আমার দাঁড়িয়ে যাচ্ছে। তখন 100% ফেনোটিপিক্যালি এফেক্টেড, মানে ফেনোটিপিক্যালি সবাই এফেক্টেড হয়ে যাচ্ছে, মানে ডমিনেন্ট ক্যারেক্টারটা কিন্তু ক্যাপিটাল ডি আর স্মল ডিটা হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। তো আমি এখানে যেহেতু ডমিনেন্টটা দেখছি, তো এখানে 100% ফেনোটিপিক্যালি এফেক্টেড হয়ে যাচ্ছে, বা জিনোটিপিক্যালি 1:1 হচ্ছে। ঠিক আছে, এইবার যদি দেখতে যাও যে কি বলবো, যে এই ট্রেড গুলো কোনো সময় জেনারেশন স্কিপ করছে না, আর ইনহেরিটেন্স প্যাটার্নটা যেটা ভার্টিক্যাল থাকছে, মানে উপর থেকে নিচে মানে ভার্টিক্যালি নামছে, সেটা কিন্তু মাথায় রেখো আর কি। মানে হ্যাঁ ভার্টিক্যালি নামছে, হরাইজন্টালি না কিন্তু জেনারেশন। আর এখানে কনসাইঙ্গুইনাস ম্যারেজ যদি হয় তাহলে এই ফ্রিকোয়েন্সিটা বেশি এফেক্টেড হতে পারে আর কি। মানে না, কনসাইঙ্গুইনাস ম্যারেজ যদি এখানে হয়ও বা না হয়ও সেটা কিন্তু ইনফ্লুয়েন্স করছে না। এবার কনসাইঙ্গুইনাস ম্যারেজটা কি ছিল মনে আছে? কোনটা কনসাইঙ্গুইনি কোনটা অ্যাসাইনি? ব্লাড রিলেটেড। হ্যাঁ ব্লাড রিলেটেড। হ্যাঁ, এবার ব্লাড রিলেশন থাকছে কিনা এই যে পার্টনার গুলোর মধ্যে সেটা কিন্তু এটার ম্যাটার করছে না। ঠিক আছে, এক্ষেত্রে এই অটোসোমাল ডমিনেন্ট ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু ব্লাড রিলেশনটা কোনো ম্যাটার করে না। এবার ওই হাইপোথেটিক্যাল পেডিগ্রিতে চলে আসবো, যে এটা কিভাবে আর কি একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে অটোসোমাল ক্যারেক্টার গুলো যাচ্ছে কিভাবে যাচ্ছে, এবার পেডিগ্রি ড্র করে আমরা সেটা বোঝাবো। এতক্ষণ হলো শুধুমাত্র চেকার বোর্ডের মধ্যে মিটিং ঘটিয়ে এতক্ষণ আমি দেখলাম। এবার পেডিগ্রিতে যদি চলে আসি, তো পেডিগ্রিতে আমার আমার এইটা দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে, ক্যাপিটাল ডি আর স্মল ডি, এটা জেনারেশন 1। এইবার সেইটা আবার জেনারেশন 2 তে আমি চলে যাচ্ছি, তার মধ্যে এদের থেকে এদের ছেলে মেয়ে আসছে,
ছেলে মেয়ে এসে তাদের থেকে তাদের ছেলে মেয়ে আসছে, এবার সেগুলোকে আমরা চেকার বোর্ডে ইমপ্লিমেন্ট করছি, ইমপ্লিমেন্ট করে তাদের মধ্যে জেনোটিপিক ক্যারেক্টার বা ফেনোটিপিক ক্যারেক্টার গুলো দেখছি, যে পার্সেন্টাইল করছি যে কত আসছে বা কত আসছে না। পেডিগ্রিটা কিন্তু এইভাবে ড্র করতে হয়, ঠিক আছে? কিনশিপেও আমরা দেখেছিলাম, এবার এখানেও তোমার পেডিগ্রি আছে আর কি, পেডিগ্রি অ্যানালিসিস, যেটা একটু আগে বললাম, যেটা মেথড আর কি, আমরা এটার উপর অ্যাপ্লাই করে আর কি স্টাডি করছি অটোজোমাল ডমিনেন্ট ট্রেটটাকে। তো এই পেডিগ্রি গুলো কিন্তু একটু বুঝে বুঝে লিখবে। এই 1-2 মানে কিন্তু এই জেনারেশন 1 এ একজন দুজন, আবার জেনারেশন 2 1 2 3 4 5 6 6 7 পুরো পরপর লিখে যাবো, আবার জেনারেশন 3 এরকম 1 2 3 4 5 6 9 অবধি পুরো এইভাবে পরপর পরপর লিখে যাবো, ঠিক আছে? তো এই ভার্টিক্যালি নামে, এটা হরাইজন্টালি হচ্ছে, এই নাম্বারিং গুলো হরাইজন্টালি হয়, এটা ভার্টিক্যালি নামছে, জেনারেশন টু জেনারেশন ক্যারেক্টারটা ভার্টিক্যালি যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু কালার দিয়ে ডিস্টিংগুইশ করে দেওয়া আছে যে কোনটা কি ক্যারেক্টার, ঠিক আছে? বুঝতে পারছো ছবিটা দেখে যে কি মানে কিভাবে যাচ্ছে ক্যারেক্টার গুলো? না ম্যাম, তবে বুঝতে পারছি, কিন্তু হরাইজন্টাল ভার্টিক্যাল কথাটা বুঝতে বলতে না দেখো, ভার্টিক্যাল মানে বলো তো, মানে কোনটা, লম্বা লম্বি না আড়াআড়ি সেটা বলো। লম্বা লম্বি। লম্বা লম্বি তো, তাই এবার হ্যাঁ। আমার যে ট্রেডটা সেটা প্রথম প্যারেন্টাল জেনারেশন থেকে নেক্সট জেনারেশন মানে F1 জেনারেশনে যাচ্ছে, তো F1 জেনারেশনে যখন যাচ্ছে সেটা তো ভার্টিক্যালি হচ্ছে না, মানে মানে আপনি বলছেন এই বাবা যে থেকে ছেলে, এটা এটা? যদি, হ্যাঁ হ্যাঁ এটাই ধরো তুমি বাবা থেকে ছেলে, তা সেটা তো ভার্টিক্যাল হলো, হরিজন্টাল তো হলো এটা না। ভার্টিক্যাল হলে তো হরাইজন্টাল কোনটা বলতে হয়? মানে বোন টু বোন? হরাইজন্টাল যেটা বলছি সেই বোন টু বোন? নাম্বারিং করাটা না, নাম্বারিং করাটাকে হরাইজন্টালি বলছি, মানে একটা জেনারেশনে যে নাম্বারিং গুলো করছি না এই পেডিগ্রি মেথডে, সেইটা হরাইজন্টালি হচ্ছে। এই যে 1 2 3 4 5 6 7 এই যে নাম্বারিংটা করেছি, এটা সেইটা সেটা হরাইজন্টাল হরাইজন্টালি হচ্ছে, হচ্ছে। আর ভার্টিক্যালি হ্যাঁ তাহলে কি কিন্তু হচ্ছে? ভার্টিক্যালি এটা ক্যারেক্টারটা ভার্টিক্যালি যাচ্ছে, মানে এই যে অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টারটা সেটা ভার্টিক্যালি চলে যাচ্ছে, সেইটা বলতে চাইছি। মানে বাবা থেকে ছেলে, তারপর ছেলে থেকে নাতি, মানে তার ছেলে আর কি, তো সেইটা হচ্ছে মানে ইয়েতে যাচ্ছে, ভার্টিক্যালি এই যাচ্ছে। নাম্বারিং এর উপরে এত গুরুত্ব দিয়ে হচ্ছে কেন? মানে হরাইজন মানে নাম্বারিংটা কি নাম্বারিংটা ইম্পর্টেন্ট? পেডিগ্রি মেথডে নাম্বারিংটা ইম্পর্টেন্ট, কারণ নাম্বার না করলে তুমি সেই অনুযায়ী যখন এর যে কনক্লুশনটা লিখছো, এরপরে এই যে কনক্লুশনটা আছে সেটা লিখতে তোমার অসুবিধা হবে, তুমি লিখতে পারবে না। মানে কোনটা, ধরো আমি বোঝাতে চাইছি যে জেনারেশন 1, এবার জেনারেশন 1 এর কোন কাকে বোঝানো হচ্ছে, জেনারেশন 1 এর 2 কে বোঝানো হচ্ছে, তার মধ্যে ধরো এই অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টারটা আছে বলছি সাপোজ, বা ধরো জেনারেশন 2 তে হচ্ছে আমার 3 নম্বরে হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টারটা আছে, তো সেক্ষেত্রে আমি ওইভাবে 1 2 টা যদি নাম্বারিংটা না করি আমি বোঝাতে পারবো না যে কাকে আমি বোঝাতে চাইছি। এখানে দেখো, বুঝতে পেরেছি। এখানে লেখা আছে, এখানে 1 2 3 করে জেনারেশন 3 1 জেনারেশন 2 2, এর যে ইনফারেন্স গুলো ড্র করা হয়েছে, মানে অ্যানালিসিস লেখা হয়েছে, এই পেডিগ্রি শুধু ড্র করলেই তো হলো না, তার অ্যানালিসিসটাও আমাকে লিখতে হবে, যে আমি কাকে কোন ক্যারেক্টারটা দিচ্ছি বা বোঝাচ্ছি, তো সেইটা যখন লিখতে যাবো আমি লিখতে পারবো না, ঠিক আছে? তো সেইটাই বোঝানো হয়েছে, তো এইখানে এই পেডিগ্রিটা ড্র করা হয়েছে, তারপর এই কনক্লুশনটা লেখা আছে যে কি কাকে কোন ক্যারেক্টারটা আমি বোঝাচ্ছি, কোনটা আমার হোমোজাইগাস হচ্ছে, কোনটা আমার হেটারোজাইগাস হচ্ছে, কোনটা নরমাল হচ্ছে, কোনটা মধ্যে ক্যারেক্টারটা চলে আসছে, মানে অটোজোমাল ডমিনেন্ট যে ক্যারেক্টারটা সেটা এফেক্ট করছে, কোনো ইন্ডিভিজুয়াল মোড, এখানে দেখো এখানেও ইয়েতে লিখছি, কনক্লুশনে আমরা কিন্তু লিখছি মোড অফ ইনহেরিটেন্স কিন্তু ভার্টিক্যালি হচ্ছে, সেটা মাথায় রাখতে হবে। স্কিপিং অফ জেনারেশন কিন্তু হচ্ছে না, প্রত্যেকটা জেনারেশনে কিন্তু অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টার কিন্তু বহাল তবিয়তে আছে আর কি, মানে প্রত্যেকটা জেনারেশনে দেখা কিন্তু যাচ্ছে, ইন্ডিভিজুয়ালস এফেক্টেড কিন্তু সংখ্যাটা কিন্তু বেশি, এই পেডিগ্রি অ্যানালিসিস করেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো এই কথাগুলো কিন্তু অ্যানালিসিসে লিখতে হবে আর কি, মানে অ্যানালিসিস করতে হবে তোমাকে চারটা, পুরো শুধু লিখলে হবে না, যখন তোমরা অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টার তোমাদের লিখতে দেবে তোমাদের কিন্তু এইটা পুরোটা লিখতে হবে, যে প্রথমত এক্সপ্লেন করতে হবে যে অটোজোমাল ডমিনেন্ট কি জিনিস,
সেটা এক্সপ্লেন করলে, এক্সাম্পল দিলে কতগুলো, যে পিটিসি টেস্টিং এবিলিটি, উলি হেয়ার, টাং রোলিং, সেপারেটেড এয়ারলোব, হ্যান্ড ত্যান, এইসব এক্সাম্পল গুলো দিলে তারপরে ইনহেরিটেন্স প্যাটার্নটা লিখবে, যে কিভাবে কিভাবে হয় ইনহেরিটেন্স প্যাটার্নটা, পুরো লেখা হয়ে গেল। দেন তোমরা পেডিগ্রি ড্র করবে, একটা হাইপোথেটিক্যাল পেডিগ্রি ড্র করা হলো। এবার পেডিগ্রি শুধু ড্র করলে হবে না, তার অ্যানালিসিসটাও কিন্তু লিখতে হবে। তো এই হচ্ছে তার অ্যানালিসিস। পুরো লিখলে, লিখে তোমার এই একটা আনসার শেষ হবে। ঠিক আছে? বোঝাতে পারলাম কিভাবে হবে? হ্যাঁ ম্যাম। এবার চলে যাবো অটোসোমাল রিসেসিভ ক্যারেক্টার। ওটা তো ডমিনেন্ট ক্যারেক্টার হলো, এবার রিসেসিভ ক্যারেক্টার। কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, এগুলো মনে রাখতে হবে যে কোনটা ডমিনেন্ট ক্যারেক্টার কোনটা রিসেসিভ ক্যারেক্টার। যেমন এক্সাম্পল স্বরূপ আমি বলে দিচ্ছি, যেটা অ্যালবিনিজম, তারপরে হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, এইগুলো হচ্ছে বেস্ট এক্সাম্পল হচ্ছে অটোসোমাল রিসেসিভ ট্রেটের আর কি। তো এইগুলো দেখতে পাওয়া যায়। এবার রিসেসিভ ক্যারেক্টার কোনটা বলো তো, কোনটাকে রিসেসিভ বলবো? প্রচ্ছন্ন ওটাকে, হ্যাঁ বলো। প্রচ্ছন্ন যেটা প্রচ্ছন্ন, এক্স্যাক্টলি। তো এইটাই হচ্ছে ডমিনেন্টটা হচ্ছে রিসেসিভ। প্রকটটা, মানে হ্যাঁ, যেটা প্রকট আর প্রচ্ছন্ন, এইটা মাথায় রাখলেই ব্যাস, আর কিছু না। তো এইটা হচ্ছে ওই, আমি কিন্তু ওই 22 পেয়ারের মধ্যেই দেখছি, আমি কিন্তু সেক্স ক্রোমোসোমে যাইনি এখন, 22 পেয়ারের মধ্যেই দেখবো। 22 পেয়ারের আমি মধ্যে বলছি আমার অটোজোমাল, হ্যাঁ বলো। অটোজোমাল ডমিনেন্ট কেসে এক্সাম্পল কি আছে? ওই যে পিটিসি টেস্টিং এবিলিটি, ওটাই। টাং রোলিং, পলিড্যাকটাইলি, ওগুলো অটোসোমাল ডমিনেন্টের এক্সাম্পল। ওগুলো মানে হিউম্যানের ক্ষেত্রে এক্সাম্পল আর কি, আমরা যেহেতু হিউম্যানটা পড়ছি হিউম্যানেরই এক্সাম্পল পড়বো। ওই যে একটু আগেই তো বললাম না, পিটিসি টেস্টিং এবিলিটি, পেডিগ্রি অ্যানালিসিস এর এক্সাম্পল হিসেবে ওটা দিলাম। পিটিসি টেস্টিং এবিলিটি ওটাও অটোসোমাল ডমিনেন্ট ক্যারেক্টার। তারপর এখানে এইটা পেডিগ্রি ড্র করলাম, এখানেও ওই পিটিসি টেস্টিংটা তুমি অ্যাপ্লাই করতে পারো, মানে পিটিসি ধরে নিতে পারো, নাথিং এলস। ওটা এক্সাম্পল কিন্তু অনেক আছে, অঢেল এক্সাম্পল আছে। এখানেই দেখো, এই যে সেপারেটেড এয়ার লোব, পিটিসি টেস্টিং এবিলিটি, উলি হেয়ার, টাং রোলিং, তারপর অ্যাবনর্মাল ট্রেটের মধ্যে পলিড্যাকটাইলি, ব্যাকিড্যাকটাইলি, এইগুলো হচ্ছে অটোসোমাল ডমিনেন্টের আর কি এক্সাম্পল আর কি। এবার রিসেসিভের এক্সাম্পল হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, যেটা অ্যালবিনিজম। অ্যালবিনিজমটা কি? ওই যে সেটি যেটাকে বলা হয় আর কি, মানে প্রপার মেলানিন ফর্মেশন করছে না। হ্যাঁ, সেইটার এক্সাম্পল হচ্ছে অ্যালবিনিজম, মানে এই অটোসোমাল রিসেসিভের এক্সাম্পল এটা। তো এটা আছে। তারপরে হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, এটা বেস্ট এক্সাম্পল, মানে সিকলিং অফ ব্লাড সেলস যেটা। এইগুলো হচ্ছে রিসেসিভ ট্রেট আর কি, ওই 22 জোড়ার মধ্যে আর কি রিসেসিভ ট্রেট। এতক্ষণ আমরা ডমিনেন্ট ট্রেট দেখেছি, এবার হচ্ছে রিসেসিভ ট্রেট দেখবো আর কি। তো এবার এই রিসেসিভ ট্রেটের ক্রাইটেরিয়াটা কি? সেটা হচ্ছে, এই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে তোমার বোথ সেক্সের মধ্যেই আছে, মেল ফিমেল কোন রকম ব্যাপার হচ্ছে না, বোথ সেক্সের মধ্যেই আছে। ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা পার্সনের পেডিগ্রির মধ্যে এটা খুব লো, মানে ওটা যেরকম হাই, মানে অনেক পেডিগ্রির মধ্যে অনেকের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে অনেকটাই লো, মানে খুব একটা দেখতে পাওয়া যায় না। যে এটা যেহেতু রিসেসিভ ক্যারেক্টার, ওটা ডমিনেন্ট ক্যারেক্টার, ওটা বেশি দেখতে পাওয়া যাবেই। স্কিপিং অফ জেনারেশন, এটা কিন্তু হয় এখানে, ওখানে স্কিপিং অফ জেনারেশন কিন্তু ছিল না, এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, কনস্যাঙ্গুইনাস ম্যারেজ যেটা, সেটা কিন্তু এখানে এফেক্ট করে, ওখানে কিন্তু এফেক্ট করতো না, এখানে কিন্তু এফেক্ট করে। যে নিজের ব্লাড রিলেশনের মধ্যে যদি ম্যারেজ হয়, এটা কিন্তু এখানে এফেক্ট করে যায়, মানে সে প্রবাবিলিটিটা কিন্তু বেড়ে যায় আর কি, যদি এই ধরনের মানে আর কি অটোসোমাল রিসেসিভ ট্রেটের ক্যারেক্টার গুলো বেড়ে যায়। ক্যারেক্টারিস্টিক্স গুলো শিপস এর মধ্যে হয়, মানে নিজস্ব ব্লাড রিলেশনের লোকদের মধ্যেই কিন্তু এই ক্যারেক্টার গুলো দেখতে পাওয়া যায়। আর আবার সেই ইনহেরিটেন্স প্যাটার্নটা ভার্টিক্যাল, সেটা ঠিকই আছে। এইবার তোমার এই কি কার সাথে কার মেটিং করালে কি রেজাল্ট হবে, সেইটা কিন্তু আমরা এখানে লিখেছি আর কি, পেডিগ্রিটা করিনি। পেডিগ্রি তুমি মানে পেডিগ্রি বলছি ওই চারটা আর কি, মানে চেকার বোর্ড আর কি, চেকার বোর্ডটা তুমি পুট করে দিতে পারো তোমার বোঝার সুবিধার্থে। আমি জাস্ট পুট করিনি, ওখানে যেরকম পুট করেছি এখানে পুট করা নেই, ওখানে তুমি চাইলে করে নিতে পারো আর কি।
তো এবার হচ্ছে যদি স্মল এ যদি নর্মাল হেটারোজাইগ মানে কে বিয়ে করে ক্যাপিটালে এফেক্টেড মানে প্রবাবেল যে অফস্প্রিংরা হবে তারা হচ্ছে তাদের রেশিওটা হবে 1:1, মানে একটা হচ্ছে এফেক্টেড অফস্প্রিং হবে আর একটা তাহলে মানে নর্মাল অফস্প্রিং হবে, তার মধ্যে একজনের মধ্যে এফেক্টটা দেখা যাবে একজনের মধ্যে দেখা যাবে না, এটা একটা। তারপরে যেটা দাঁড়াবে আর কি, যে এফেক্টেড চিলড্রেন মানে এফেক্টেড প্যারেন্টস যেটা হলো, তারপর হচ্ছে যদি হেটারোজাইগাস নর্মাল মানে ক্যাপিটাল এ স্মল এ যেটা হয় এফেক্টেড আর নন এফেক্টেড চিলড্রেন তাহলে 1:3 হবে আর কি। মানে এখানে ওই একই ব্যাপার, একই আমি মিটিং ঘটাচ্ছি এবং তারপরে আমি তার রেজাল্ট গুলো দেখছি, সিমিলার জিনিস, আলাদা কিন্তু কিচ্ছু নেই। এই সংখ্যা দেখে কিন্তু ঘাবড়ে কোনো সময় যাবে না, কারণ এইগুলো আমি ওই চেকার বোর্ডই কিন্তু আমার আসল ব্যাপার। তোমার অসুবিধা হলে তুমি একটা ওই চেকার বোর্ড করে নেবে, চেকার বোর্ড করে নিয়ে তারপরে রেজাল্টটা পাশে লিখবে, তাহলে তোমার সুবিধা হবে আর কি। এর মনে রেখে লেখার কোনো দরকার নেই আর কি, শুধু এটা মনে রাখবে যে কার সাথে কার আমি মিটিং ঘটাচ্ছি আর কি, সেই ব্যাপারটা খালি মনে রাখতে হবে। তো এখানে একটা হাইপোথেটিক্যাল পেডিগ্রি আর কি ড্র করা হয়েছে, যে কিভাবে ব্যাপারটা হচ্ছে, ওখানে যেরকম ড্র করা হয়েছিল সিমিলারলি এখানেও ড্র করা হচ্ছে। এখানে দেখো এই যে ব্ল্যাক সিম্বল যেগুলো দেয়া আছে না, তারাই কিন্তু এখানে সিকেল সেল অ্যানিমিয়া যদি ধরে নাও এখানে, বা এখানে অ্যালবিনিজম ধরা হয়েছে, বা যাই ধরো তুমি, সেখানে এফেক্টেড এর সংখ্যাটা দেখানো হচ্ছে। এই ব্ল্যাক সিম্বল যেটা দেয়া আছে সেটা হচ্ছে এফেক্টেড, ঠিক আছে। তো সে এখানে যদি জেনারেশন 1 এ যদি 2 এফেক্টেড হয়ে থাকে, তারপরে আবার কিন্তু জেনারেশন স্কিপ করে গেছে, 2 3 জেনারেশন স্কিপ করে গেছে, আবার 4 এ গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে দুজন কিন্তু এফেক্টেড হয়েছে। এর মধ্যে আবার নিজেদের মধ্যে আবার বিয়েও কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছ তো, এই যে কনসাইঙ্গুইনাস ম্যারেজের কথা যেটা বলা হলো, নিজেদের মধ্যে ব্লাড রিলেটিভের মধ্যে কিন্তু বিয়ে হয়েছে, বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু এখানে একটা এফেক্টেড এর সংখ্যা দেখতে পাওয়া যাচ্ছে অ্যালবিনিজম ক্ষেত্রে, ঠিক আছে। বুঝতে পারছো তো কি বলছি? হ্যাঁ ম্যাম। পুরো কিন্তু এই পেডিগ্রি আর চেকার বোর্ড এই করলে কিন্তু তোমার পুরো জিনিস পরিষ্কার, মানে আলাদা করে কিন্তু কিচ্ছু না, মানে তুমি এগুলো আঁকছো লিখছো তার রেজাল্টটা লিখছো, নাথিং এলস। তো একটা পেডিগ্রি আঁকা মানে যেন এই সিম্বল গুলো একটু ডিফারেন্সিয়েট করবার চেষ্টা করবে, মানে ওই পেন পেন্সিল যা পেন দিয়েই করবে, পেন্সিল দিয়ে নয় এগুলো, পেন দিয়েই করবে, যা করবে সিম্বলটা একটু গুছিয়ে আলাদা করার চেষ্টা করবে যাতে এক্সামিনার বুঝতে পারে আর কি পেডিগ্রি, যে এইগুলো হচ্ছে এফেক্টেড, এটা আর কি এফেক্টেড নয়, এফেক্টেড যাকে তাকে একটা আলাদা সিম্বল দিয়ে আর কি মানে কালো করে দিয়ে হোক বা যা করে দিয়ে হোক আর কি, বোল্ড করে হোক, সেটাকে আলাদা করে দেবে যাতে তারা বুঝতে পারেন আর কি। তো এই হাইপোথেটিক্যাল পেডিগ্রি লেখা হয়েছে এখানে। এবার পেডিগ্রি কনক্লুশনটাও তো লিখতে হবে, মানে অ্যানালিসিসটাও তো লিখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যেটা এফেক্টেড পার্সনের সংখ্যাটা খুবই লো, কম আর কি সংখ্যা, সেক্সের কোনো অ্যাফিনিটি নেই, মানে মেল ফিমেল যে কারোর মধ্যেই হতে পারে, জেনারেশন স্কিপ করে যাচ্ছে, জেনারেশন অনেকগুলো স্কিপ করে গিয়ে অনেকগুলো জেনারেশন পরে কিন্তু এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, কনসাইঙ্গুইনাস ম্যারেজের ফলেও কিন্তু সেটা এফেক্ট করছে আর কি পুরো ব্যাপারটাকে। তো এইগুলো হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে মানে মোটামুটি আর কি অ্যানালিসিস আর কি। আর তারপর হচ্ছে নিজের সিবলিংস এর মানে সিবলিংস মানে ব্লাড শিপস এর মধ্যে মানে ব্লাড রিলেটিভদের মধ্যে কিন্তু হচ্ছে ব্যাপারটা আর কি, ভার্টিক্যালি যাচ্ছে, যেটা সিমিলার একই আছে, ওটা কোনো আলাদা ব্যাপার নয়। এইটা হচ্ছে মোটামুটি অটোসোমাল রিসেসিভ ট্রেটের মধ্যে পড়ছে, যেটা অ্যালবিনিজমের এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। এবার চলে যাব সেক্স লিঙ্ক ট্রেট। এতক্ষণ ওই যে 22 জোড়ার কথায় ছিলাম, এবার 23 জোড়ার মধ্যে যে আর এক জোড়া বাকি আছে যেটা সেক্স লিঙ্ক, যেটার মধ্যে এক্স আর ওয়াই আছে, এক্স 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 বোঝালে মেল ফিমেল, আর এক্স ওয়াই বোঝালে সেটা হচ্ছে মেল। তো এইটা হচ্ছে আমাদের দুটো সেক্স ক্রোমোজোম আছে। তো সেই সেক্স ক্রোমোজোমের যে যে ট্রেড গুলো বহন করে, কোনোটা এক্স লিঙ্কড হয়। তো এই এক্স লিঙ্কড গুলো নিয়ে আমরা প্রধানত মূলত আচরণ করি, এবার এবার মানে আলোচনা করি আর কি। তো এবার এক্স লিঙ্কড এর মধ্যে বিভিন্ন রকম যে ক্যারেক্টার গুলো এক্সপ্রেস হয়, ফেনোটিপিক ক্যারেক্টার বা জেনোটিপিক ক্যারেক্টার গুলো যেগুলো এক্সপ্রেস করে, সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যেটা, যে সেক্স লিঙ্ক
ট্রেডটা কি জিনিস, তখন কিন্তু তোমাদের এই পুরোটা এক্সপ্লেন করতে হবে যে 23টা আমাদের ক্রোমোজোম, 23টার মধ্যে 22টা অটোজোম, আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেই সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্স ওয়াই থাকলে মেল হয়, এক্স এক্স থাকলে ফিমেল হয়। তারপরে তাদের মধ্যে সেই ক্যারেক্টার গুলো তারা এক্সপ্রেস করে, এক্স ওয়াই মেল ক্যারেক্টার এক্সপ্রেস করছে, তার মধ্যে ওয়াইটা হচ্ছে ওয়াই লিঙ্কড ক্যারেক্টার এক্সপ্রেস করছে, এক্সটা হচ্ছে এক্স লিঙ্ক ট্রেড এক্সপ্রেস করছে নেক্সট জেনারেশনের মধ্যে। তো আমরা বাবার থেকে ওয়াই, যারা ছেলে হয় তারা বাবার থেকে হচ্ছে ওয়াইটা পায়, মার থেকে এক্সটা পায়। তো এটাই ব্যাপার। তো যেভাবেই হোক আর কি, আর মেয়ে হলে দুটোই এক্স আসছে দুদিক থেকে, বাবার থেকেও এবং মার থেকেও। তো এই ব্যাপারটা তোমাদের পুরোটাই লিখতে হবে এক্স লিঙ্কড এর ক্ষেত্রে। এক্স লিঙ্ক ট্রেডটা ইটসেলফ কি হয়, তারপরে মানে সেক্স লিঙ্ক ট্রেডটা কি হয়, তারপরে আমরা এক্স লিঙ্কড রিসেসিভে চলে যাব, যেটা মোস্টলি কোয়েশ্চেন্স আছে সেইটাই হবো মানে পড়বো আর কি। তো এক্স লিঙ্কড রিসেসিভ ট্রেটের ক্ষেত্রে কিন্তু কালার ব্লাইন্ডনেস আর হিমোফিলিয়া খুব ইম্পর্টেন্ট দুটো এক্সাম্পল আর কি। কালার ব্লাইন্ডনেস কালার ব্লাইন্ডনেস কি হয় জানো কি, ধারণা আছে? ডিফারেন্সিয়েট করতে পারে না কালার গুলো। হ্যাঁ, মানে পার্টিকুলার কিছু কালারের মধ্যে তারা ডিফারেন্সিয়েট খুব একটা করতে পারে না যারা কালার ব্লাইন্ড হন। তো সেই ক্যারেক্টার গুলো তারা কিভাবে যায়, মানে যেটা হয় যে প্রাইমারিলি মোনোক্রোম আর একক্রোম এরকম বিভিন্ন মানে ক্যাটাগরি থাকে আর কি, আবার কালার ব্লাইন্ডনেস এরও। তো এটা কিন্তু একটা এক্স লিঙ্ক রিসেসিভ ট্রেট আর কি, ঠিক আছে? তো কালার ব্লাইন্ডনেস, তো এবার এটাকে মানে আর কি এক্সাম্পল হিসেবে তোমাকে লিখতে হবে, ডিটেলসে লিখতে হবে, যেরকম আমরা একটু আগে ওই অ্যালবিনিজম বা পিটিসি টেস্টিং, অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে পড়ে এলাম, সেরকমই সিমিলারলি এখানেও তোমাদেরকে ওই জিনিসই দেখতে হবে, কিন্তু ওই এক্স লিঙ্ক হিসেবে ট্রিট করতে হবে। এক্স লিঙ্ক রিসেসিভের এক্সাম্পল এটা, সেভাবে মানে দেখতে হবে। তো এখানে ওই লস অফ ইনহেরিটেন্স মানে কিভাবে যাচ্ছে, এইটা কি হয়, কালারনেস ব্লাইন্ডনেস যেটা হয়, যেটা ফাদার টু ডটারের মধ্যে এক্সপ্রেসড হয়, মানে বাবার ছিল সেখান থেকে মেয়ের হলো, সেটা একটা ব্যাপার থাকতে পারে। কোন সময় ডাইরেক্ট যেটা পাস হয় না আর কি, ফ্রম ফাদার টু সন কোনো সময় পাস হয় না, মানে ডিরেক্টলি পাস হয় না। স্কিপিং অফ জেনারেশন এদের মধ্যে কিন্তু হয়, দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে কি বলবো, সিরিজ অফ ক্যারিয়ার, মানে অনেক সময় মেয়েরা মোস্টলি ক্যারিয়ার হয়, ঠিক আছে, কালার ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে, কিন্তু ছেলেদের মধ্যে মূলত কালার ব্লাইন্ডনেস এর প্রভাবটা বেশি দেখতে পাওয়া যায়, মানে বেশি অ্যাফেক্টেড হয়। ক্যারিয়ার হলেই মানে তার যে ক্যারিয়ারই সে, কিন্তু সে অ্যাফেক্টেড নাই হতে পারে। মেয়েরা অনেক সময় ক্যারি করে কিন্তু অ্যাফেক্টেড হয় না, ছেলেদের মধ্যে কিন্তু মানে অ্যাফেক্টেড হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, মানে বেশিরভাগই হয় আর কি অ্যাফেক্টেড। তো এইখানেও সিমিলারলি এখানে গিয়ে করতে হবে, মানে ওই চেকার বোর্ড সেম জিনিস। যখন একজন কালার ব্লাইন্ড ওম্যান একজন নর্মাল ম্যানকে মানে বিবাহ করেন, তাদের মধ্যে মেটিং ঘটালে কি রেজাল্ট আসছে, 50% ডটার উইল বি কালার ব্লাইন্ডনেস ক্যারিয়ার হবে, আর 50% সনটা হবে কালার ব্লাইন্ড। মানে আমি যেটা বললাম যে ছেলেদের মধ্যে কালার ব্লাইন্ড হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি দেখতে পাওয়া যায়, মেয়েদের মধ্যে ক্যারিয়ার হওয়ার চান্সটা বেশি থাকে, কিন্তু এফেক্টেড খুব একটা হয় না আর কি মেয়েরা, ঠিক আছে? সেটা কেন হয় না, সেটা এই জেনেটিক ইনহেরিটেন্স এর জন্যই কিন্তু হয় না। এখানে চেকার বোর্ডটা দেয়া আছে পরিষ্কার, মানে 50-50 চান্স থেকে যাচ্ছে। তারপরে যেটা আবার দেখা যাচ্ছে কালার ব্লাইন্ড ওম্যান যখন আবার কালার ব্লাইন্ড ম্যানকেই ম্যারি করছে, তখন কি রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে, তখন সেটাও হচ্ছে সন অ্যান্ড ডটার উইল বি কালার ব্লাইন্ড, মানে সবাই আর কি কালার ব্লাইন্ডই হবে আর কি, তাদের মধ্যে সেই ট্রেডটা এক্সপ্রেস করবে, ওই চেকার বোর্ড দিয়ে দেখানো হয়েছে, এছাড়া আর কিছু না। এখানেও তারপরে হচ্ছে এই চেকার বোর্ডটা না করলেও কিন্তু বেসিক্যালি চলে, তুমি যদি পার্সেন্টাইলটা ডাইরেক্ট লিখে দিতে পারো কোনো সমস্যা নেই। তো তারপরে যেটা হচ্ছে যে ক্যারিয়ার, একজন কালার ব্লাইন্ড ক্যারিয়ার ওম্যান যদি একজন নর্মাল ম্যানকে বিয়ে করে, তাহলে তাদের প্রবাবিলিটিটা কি থাকছে, 25% ডটার কালার ব্লাইন্ড হচ্ছে, আর 25% সন কালার ব্লাইন্ড হচ্ছে, আবার 25% ডটার হচ্ছে নর্মাল হচ্ছে, সনও আবার 25% নর্মাল হচ্ছে। তো এইটা ব্যাপার থাকছে। তারপরে যদি আবার কালার ব্লাইন্ড ক্যারিয়ার ওম্যান একজন কালার ব্লাইন্ড ম্যানকে বিয়ে করে, তার চান্সেসটা কিরকম থাকছে, 25% সন ওই সিমিলারলি নর্মাল হবে, মানে ওইটারই জাস্ট উল্টোটা, আর কিছু না।
25% সন কালার ব্লাইন্ড হবে, আবার 25% ডটার হচ্ছে কালার ব্লাইন্ড, আবার 25% ডটার উইল বি ক্যারিয়ার। তো এই 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 হচ্ছে মোটামুটি প্রবাবিলিটি যে কি কি হতে পারে আর কি, কার সাথে কার মিটিং ঘটালে কি কি প্রবাবল রেজাল্ট আসতে পারে সেইটা একটা তোমাকে লিখতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে নর্মাল ওমেন, যে একজন যদি ম্যারিড হয় কালার ব্লাইন্ডনেস ম্যানের সাথে, তাহলে 50% ডটার হবে কালার ব্লাইন্ড ক্যারিয়ার্স, আর 50% সন উইল বি নর্মাল। তো এই 5টা প্রবাবেল টাইপ হতে পারে, ঠিক আছে। তো এরও সিমিলার হাইপোথেটিক্যাল পেডিগ্রি একটা মানে ড্র করা হয়েছে, যে কোন জেনারেশনে আমার কি দাঁড়াচ্ছে আর কি ব্যাপারটা। শুধু ড্র করলেই হলো না, সিমিলারলি আবার তোমাকে লিখতে হবে যে অ্যানালিসিসটা কি হবে, হাইপোথেটিক্যাল পেডিগ্রি অ্যানালিসিসটা কোথায় গিয়ে দাঁড়াবে। যেটা হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে যে মেলের এফেক্টেড হয়ে যাওয়ার সংখ্যাটা কিন্তু বেশি ফিমেলের থেকে, যেটা আমি প্রথমেই বললাম যে। আর তারপর হচ্ছে ফাদার টু ডটার ট্রেডটা পাস করে, ঠিক আছে। ফাদার টু সন কখনোই ট্রেডটা কিন্তু পাস করে না। তো মানে ওই যে ওয়াই লিঙ্কড নয় তো, এক্স লিঙ্কড ব্যাপারটা বুঝতে পারছো তো কি বলতে চাইছি? মানে কিভাবে যাচ্ছে বুঝতে পারছো ক্যারেক্টারটা, কেন বলছে এই কথাটা যে ফাদার টু ডটার হচ্ছে, ফাদার টু সন হচ্ছে না। বোঝা যাচ্ছে জিনিসটা কি বলছি? হ্যাঁ ম্যাম। মানে কেন বলতো হচ্ছে ইয়ে হচ্ছে, মানে ফাদার টু ডটার হচ্ছে কেন বলতো, ফাদার টু সন হচ্ছে না? কোনটা ইনফারেন্সের জন্য? হ্যাঁ, এই যে ট্রেডটা, এই যে আমার এক্স লিঙ্ক রিসেসিভ যে ট্রেড, সেটা আমার ফাদার টু ডটার হচ্ছে এখানে বলছে, কিন্তু কোনো সময় ফাদার টু সন হচ্ছে না। এইটা কেন হচ্ছে, এটা কেন বলছে? এই এখানে যে কথাটা বলছে বারবার, সেটা কেন বলছে, কি কারণে বলছে? ফাদার আর ডটারের মধ্যে ফাদার থেকে ডটারে যাচ্ছে জিনিসটা, কিন্তু কোনো সময় ফাদার টু সন যাচ্ছে না, মানে ক্যারেক্টারটা কোন সময় ফাদার টু সন চলে যাচ্ছে না, সেটা কেন? কেরিয়ার বলে নাকি? না, ফাদার টু ডটার, দেখো এটা তো এক্স লিঙ্ক রিসেসিভ ক্যারেক্টার। এবার ফাদারে আমরা ফার্টিলাইজেশন যখন হচ্ছে, একটি মেয়ে যখন জন্মাচ্ছে, তার একটা এক্স তার মধ্যে, তার মানে সে এক্স এক্স তার ক্যারেক্টারটা, তাই তো। সেক্স ক্রোমোজোমটা তার এক্স এক্স, দুটোই এক্স। তা এবার একটা মার থেকে আসছে, একটা বাবার থেকে আসছে, তাহলে বাবার থেকে একটা এক্স কিন্তু সে পাচ্ছে, আর মার থেকে আরেকটা এক্স কিন্তু সে পাচ্ছে। তো বাবার থেকে যে এক্সটা পাচ্ছে সেই ক্যারেক্টারটাই কিন্তু বহন করছে। কিন্তু সনের ক্ষেত্রে কিন্তু একটা এক্স আর একটা ওয়াই, তো ওয়াই ক্যারেক্টারটা বাবার থেকে আসছে, তো বাবার থেকে কিন্তু সে এক্স ক্যারেক্টারটা পাচ্ছে না, তার মানে কিন্তু সে বাবার থেকে কোনো ক্যারেক্টারই পাচ্ছে না এই ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে, কালার ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে, বা এক্স লিঙ্ক রিসেসিভ ক্যারেক্টারের ক্ষেত্রে যা পাচ্ছে সে কিন্তু মার থেকেই একটা এক্স পেয়েছে, অতএব সে মার থেকেই পাচ্ছে। তাই জন্য বলছে যে ফাদার টু সন হচ্ছে ক্যারেক্টারটা, মানে পাস কোনো সময় ফাদার টু সন ক্যারেক্টারটা পাস করছে না, কারণ বাবার থেকে তো সে এক্স পাচ্ছেই না, তো কি করে পাস করবে? মার থেকেই শুধু সে এক্স ক্যারেক্টারটা পাচ্ছে, কারণ আরেকটা সন হতে গেলে তো তাকে এক্স ওয়াই হতে হবে, তাই না? বুঝতে পেরেছো যে কেন বলছে কথাটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে তো এইটাই কারণ। ফাদার অ্যাকচুয়ালি একটু হয়। হ্যাঁ, তো আমার নেক্সট জেনারেশনের ছেলে, হ্যাঁ, তার জন্য হচ্ছে না, ক্যারেক্টারটা তো আসছে না, এলে মার থেকেই আসবে, তাই জন্য এই কথাটা কিন্তু বলেছে। কথা যখন একটা লিখবে তখন কিন্তু মানেটা বুঝে লিখবে, ঠিক আছে। তো এবার এটা একটা ব্যাপার। তো এখানে ইনহেরিটেন্স প্যাটার্নটা যেটা ক্রিস ক্রস হয়ে যাচ্ছে, ঠিক আছে,
মানে ক্রিস ক্রস হওয়াটাই স্বাভাবিক, এই কারণটা আমি এতক্ষণ বললাম যে কেন ক্রিস ক্রস। ফাদার আর মাদারের একটা ব্যাপার আছে, এক্স ক্রোমোসোম ওয়াই ক্রোমোসোমের একটা ম্যাটার করে যাচ্ছে, এটা একটা ব্যাপার। এখানে যে কনসাইগুনাস ম্যারেজ যেটা ইনক্রিজ হলে অ্যাফেক্টেড পার্সেন্টটাও কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে, মানে এই কনসাইগুনাস ম্যারেজটা কিন্তু এখানে ম্যাটার করে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো এখানে কনসাইগুনাস ম্যারেজ ঘটেছে, সেখানে কিন্তু ম্যাটার করছে, তার জন্য এফেক্টেড সংখ্যা বাড়তে পারে, এফেক্ট করছে। তো এই হচ্ছে মোটামুটি অ্যানালিসিস, যেটা এটা কিন্তু জেনারেশন স্কিপ করে, ঠিক আছে। এটা জেনারেশনের মধ্যে কিন্তু স্কিপ হয়, স্কিপ যে হয় না তা নাই, সেখানে কিন্তু যেমন এখানে দেখো জেনারেশন 1 এ আছে, তারপর জেনারেশন 2 তে কিন্তু নেই, ঠিক আছে। আবার 3 তে আছে, 4 এ আছে, 5 এ আছে, কিন্তু 2 তে নেই মাঝখানে। তো জেনারেশন স্কিপ কিন্তু এক্স লিঙ্কড রিসেসিভ এর ক্ষেত্রে সম্ভব। তো এর অ্যানালিসিস গুলো হচ্ছে এইটা, যে কোনটা আছে বা কোনটা নেই। তো এখানে আর একটা জাস্ট এমনি করা আছে, এটা তোমার ইচ্ছে হলে করতেও পারো, নাও করতে পারো, যে এটা হচ্ছে একটা ওই নর্মাল গিয়ে মানে মিটিং ঘটানো হয়েছে নর্মাল, আর এটা হচ্ছে কালার ব্লাইন্ড ওমেন আর নর্মাল মেন। এর মধ্যে মিটিং ঘটালে একটা নর্মাল হচ্ছে, একটা কালার ব্লাইন্ড হচ্ছে ছেলে, আর একটা মেয়ে নর্মাল হচ্ছে। তারপরে আবার নেক্সট জেনারেশন হচ্ছে একটা তোমার কালার ব্লাইন্ড মানে ক্যারিয়ার মেয়ে হচ্ছে, আর একটা ফুললি কালার ব্লাইন্ড মেয়ে হচ্ছে, আর একটা হচ্ছে নর্মাল ছেলে হচ্ছে, আর একটা হচ্ছে কালার ব্লাইন্ড ক্যারিয়ার হচ্ছে। তো এই রকম আর কি ব্যাপার। তো এইটা হচ্ছে একটা ইয়ে, মানে কি বলবো, ওই মেটিং ক্রস ঘটানো, যেটা চেকার বোর্ডে যেটা ফেলতাম সেটা এখানে ফেলেছি না, আর কিছু আলাদা কিছু নয়। তুমি চাইলে এটা করতেও পারো, নাও করতে পারো, কিন্তু করলে যদি তোমার সুবিধা হয়, তোমার লিখতে সুবিধা হয়, তাহলে আমার মনে হয় বেটার তুমি করে করেই লিখো, ঠিক আছে। তো এই হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ। এক্স লিঙ্ক ডমিনেন্ট না খুব একটা প্রশ্নে আসে না, তো ওই জন্য এক্স লিঙ্ক রিসেসিভ অবধি আমি রেখেছি, ঠিক আছে। তা এবার হ্যাঁ বলো। ঠিক আছে। তো এইটাই হচ্ছে মোটামুটি মূল জেনেটিক্স এর জায়গাটা আর কি। এরপরেও আরো কিছু পার্টস বাকি আছে, মানে ওই ক্রোমোজোমাল অ্যাবারেশন, যে নিউমেরিক্যাল অ্যাবারেশনের জন্য কি কি মানে দেখতে পাওয়া যায়, ক্যারেক্টার্স কি কি, ওই তোমার ডাউন সিনড্রোম বা ইয়েগুলো, ওগুলো আমি আরেকদিন ক্লাসে পড়াবো, ঠিক আছে। একসাথে এত কিছু বলবো না। তো আজকে আমরা যেগুলো মূলত করলাম সেইগুলো হচ্ছে জেনেটিক্স, ব্যাপারটা কি, মানে কি কি স্কোপস আছে জেনেটিক্স এর সেটা করলাম। তারপরে হচ্ছে জেনেটিক্স এর মানে মেথডস গুলো কি, স্টাডিং অফ হিউম্যান জেনেটিক্স এর মেথড গুলো কি কি, পেডিগ্রি মেথড, টুইন মেথড, মূলত এইটাই। আর তারপরে যেটা পড়লাম যেটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, আর এক্স সেক্স লিঙ্ক ট্রেটটা কি জিনিস, আর সেক্স লিঙ্কের পর এক্স লিঙ্কড রিসেসিভ এর একটা এক্সাম্পল দিয়ে তার পুরো ডিটেলস এ যেটা সেটা। তো লেখার প্যাটার্নটা আমার আশা করি বুঝতে পেরেছো, যে কিভাবে লিখতে হবে উত্তরগুলো, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূল জায়গা, প্রশ্ন যেগুলো আসে এই জায়গা থেকেই আসে, শর্ট নোট আসলেও এই জায়গা থেকে আসে। আরো কিছু জিনিস জেনেটিক্স এ বাকি আছে, সেগুলো আমি আরেকটা ক্লাসে করাবো, ঠিক আছে। সেটা ওই যে পলিজেনিক ক্যারেক্টার বা পলিমরফিক ক্যারেক্টার, সে ওই যে জায়গাগুলো, বা তোমার ওই যে যেটা বললাম ক্রোমোজোমাল অ্যাবারেশনস এর জন্য যে যেগুলো হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবারেশনস, মূলত তার জন্য কি কি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জিনিসগুলো আরেকটা ক্লাসে ভেঙে করাবো, ঠিক আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট যা দেওয়া আছে সেগুলোই আস্তে আস্তে করো। জেনেটিক্স থেকে আমি এক্ষুনি অ্যাসাইনমেন্ট দেবো না, শনিবার না এলে আমি অ্যাসাইনমেন্ট কিছু দেবো না। আগে অ্যাসাইনমেন্ট গুলো করে নাও, তারপরে, ঠিক আছে। তো আজকে এই অবধি থাকছে। নেক্সট কবে ক্লাস, কালকে হয়তো নিলেও নিতে পারি ক্লাস, হয়তো সকালেও নিতে পারি, যদি নিই আমি বলে দেবো রাতে, ঠিক আছে। যদি কাল সকালে ক্লাস নেই তাহলে রাতে বলে দেবো, এরকম 8টা থেকেই নিলাম ধরো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই অবধি।